যারা যারা ছিল এটা ডকুমেন্টেশন। মোহাম্মদ শাহরিয়ার ওয়াহিদ আছেন? মোহাম্মদ তানভীর হোসেন, মোহাম্মদ তানভীর হোসেন, মোহাম্মদ রুবেল হোসেন, মিথুন কুমার, মোহাম্মদ মান্নান সরোয়ার, Yes, ma'am. Mercy, ma'am. মোহাম্মদ তানভীর জামান মুন, মোহাম্মদ জাকারিয়া, ইমরান সর্দার, Yes, ma'am. শেখ আছি ইমরান শফিকুল সর্দার। ইসলাম, দিয়েছি শেখ শফিকুল ইসলাম, আল আমিন রাশেদ, মোহাম্মদ মেহেদী হাসান 201, মোহাম্মদ মেহেদী Ma'am, হাসান, Alamin Rashid, 28. okay. মোহাম্মদ মেহেদী হাসান, কামরুজ্জামান, Present, ma'am. জনি মিয়া, সরি জোনায়েদ মিয়া, সুরাইয়া মুন্নি, Yes, ma'am. মোহাম্মদ মাহমুদ মৃধা জিম, Ma'am, আমার 202 ব্যাচের ম্যাম আমি তো বাদ গেলাম। মাহমুদ মৃধা মিম, ম্যাম ওইটা মেবি মোহাম্মদ মিড দেলোয়ার, হবে। হ্যাঁ জিম হবে, সরি মাহমুদ মৃধা জিম, দেলোয়ার, মোহাম্মদ দেলোয়ার, জিম আসেন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ লাফিজুল ইসলাম, শারমিন আক্তার, নাহিদ হাসান। আচ্ছা আমি এটা 203 ব্যাচ ছিল, এখন যাদের হচ্ছে গিয়ে যে অ্যাডজাস্ট করা সেটা জাস্ট অ্যাটেন্ডেন্স লিস্টের ওখানে। 201 ব্যাচ মেহেদী হাসান 18, শাখাওয়াত হোসেন, Yes, ma'am. নাইম হোসেন, মোহাম্মদ শাহরিয়ার, ইয়েস ম্যাম। মুজিবুল হক, ইমরান হোসেন, আব্দুর রহমান, রেহনুমা তারান্নুম, ম্যাম আব্দুর রহমান আছি। দীপু হোসেন, ম্যাম আব্দুর রহমান। দীপু হোসেন, রাইসুল ইসলাম রোমিও। Deepu Hasan, ma'am. ওকে ঠিক আছে, সো আজকে ক্লাসে চলে যাই। অফিশিয়ালি দিস ইজ আওয়ার লেকচার 5। Ma'am. ম্যাম আমার ওটা কি দিবেন আব্দুর রহমান? জি দিয়েছি। MD অফিশিয়ালি রুবেল হোসেন। Ma'am. Hello. আমি আর 005 এখন কোনো অ্যাটেন্ডেন্স কনসিডার করব না। অলরেডি 6টা 11 বাজে, 10 মিনিটস ডিলেতে যারা জয়েন করেছে অ্যাটেন্ডেন্সের কোনো কনসিডারেশন নাই। আজকে যারা অন টাইমে জয়েন করেনি তাদের অ্যাটেন্ডেন্সে কোনো কনসিডারেশন নাই। দ্যাটস ইট। ম্যাম আমরা তো আগেই জয়েন করছি। জয়েন করেছেন, যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি কাউন্ট করেছি। যাদের মিস হয়ে যেত দুইবার করে কল করেছি, দুইবার করে রোল কল করেছে, সো যদি দিয়ে থাকেন তাহলে অবভিয়াসলি দিয়েছে। ওকে সো তখন তো দিতে পারিনি। তো আমরা চলে যাই। আমরা আজকে হচ্ছে গিয়ে 10 প্রিন্সিপাল নিয়ে আসলে স্টাডি করছিলাম, এবং যেখানে হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম যে আমরা আচ্ছা একটু ওয়েট আ মিনিট।
সরি ফর দ্য ইন্টারাপ্ট। সো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে কি আমরা বেসিক ইকোনমিক্স এর টার্ম গুলো পড়ে আসছি, যে টার্মিনোলজি গুলো আমরা আসলে ইউজ করবো সেগুলো পড়ে আসছি। তারপরে হচ্ছে কি আমরা এটা ক্লাসিফিকেশন এন্ড আদার্স এ গিয়েছিলাম। এখন আসলে আমরা ট্রেন্ড প্রিন্সিপাল যারা যারা আনমিউট হয়ে যাচ্ছেন, আমি তাহলে কিন্তু এটা করলে যেটা করব তখন কিন্তু আমি এখান থেকে রেস্ট্রিকশন দিয়ে দেবো, তখন আর আনমিউটই হতে পারবে না। আপনার কোনো প্রশ্ন থাকলে তখন আর প্রশ্ন করতে পারবেন না। এই ব্যাপারগুলোতে আমরা একটু কেয়ারফুল হই, কারণ আমিও আনমিউট হলে আমিও চেষ্টা করি যে আমার আশেপাশে সাউন্ড যাতে না আসে। তো এই জিনিসগুলো খুব মানে ইরিটেশন ক্রিয়েট করে। ওকে, সো আমরা যেটা ছিলাম যে আমরা 10 প্রিন্সিপালে ছিলাম, বাট আমরা যেটা দেখেছিলাম যে এই 10 প্রিন্সিপাল গুলো কিছু কি পয়েন্ট ধরে আসে। যেমন প্রথম যে 4টা প্রিন্সিপাল আমরা দেখব, সে 4টা প্রিন্সিপাল একটা কি পয়েন্ট, মানে একটা 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 বিষয় নিয়ে এটাকে ফোকাস করবে, সেটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন। মানে আমরা একজন ইন্ডিভিজুয়াল, আমি আপনি আপনারা আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ আমি কিভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ডিসিশন নিব, এই বিষয়টার উপরে কিন্তু এই প্রথম 4টা প্রিন্সিপাল ফোকাস করবে। পরের যে প্রিন্সিপালটা পেয়েছিলাম সেটা, পরে যে 3টা প্রিন্সিপাল নিয়েছিলাম সেই 3টা প্রিন্সিপাল দেখেছিলাম হচ্ছে গিয়ে এই 3টে প্রিন্সিপাল কথা বলছিল যে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট টু ইচ আদার, আমরা একজন আরেকজনের সাথে কিভাবে হচ্ছে গিয়ে ইন্টারাকশন করি, মানে যেটাকে বলা যায় যে মানে আমাদের মার্কেটে আমাদের ব্যবহারটা কেমন হয়, আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই বা আদার্স যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আছে, কনজাম্পশন প্যাটার্ন কেমন হবে, কনজিউমার বিহেভিয়ার, অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আসলে কিভাবে আমরা কাজ করি, এটাও হচ্ছে এখানকার কনসার্ন পয়েন্ট থাকে। ওকে, এরপরে আমরা যেটা ছিল এটা হচ্ছে গিয়ে 3 নম্বর যে কি পয়েন্টটা ছিল, থার্ড কি পয়েন্ট ওয়াজ অ্যাবাউট দ্যাট ইজ হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল। একটা পুরো ইকোনমি আসলে কিভাবে একত্রে একটা ইউনিট হিসেবে কাজ করে, এটা মেইনলি এখানে ফোকাস করছিল, এবং এটার আন্ডারও একই রকম 3টা প্রিন্সিপাল ছিল। So the first principle is about how people make decision. Under it আমরা একটা প্রিন্সিপাল পড়ে আসছিলাম মনে হয়, that is people face trade off। এটা শেষ করেছি না? এটা মোস্ট জি প্রবলি আমি ম্যাম। শেষ করেছি। এবং এটার যে সোসাইটি ট্রেড অফ ফেস করে, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি ট্রেড অফ ফেস করি, আবার এই যে সোসাইটি ফেসেস ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি এন্ড ইকুয়ালিটি, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো তারপরে বলছি পিপল ফেসেস ট্রেড অফ মিনস হচ্ছে গিয়ে যে আমরা সবসময় উই হ্যাভ লটস অফ অপশন, আমার সামনে না অনেকগুলো অপশন থাকবে, বাট আনফরচুনেটলি আমি একটা কাজ করতে পারবো এট এ টাইম, এরকম একটা বিষয়। তো এইটাকে আমরা বলছি পিপল ফেসেস ট্রেড অফ, উই হ্যাভ লটস অফ অপশন বাট উই ক্যান ডু অনলি ওয়ান থিং এট এ টাইম। যেমন আপনি এখন আইদার অফিস করতে পারবেন, অথবা বাসে করে বাসায় যেতে পারবেন, অথবা ক্লাস করতে পারবেন। একজন আগে প্রশ্ন করেছিলেন যে আমি এট এ টাইম মাল্টিটাস্কিং করছি, তাহলে তো আমার এই যে অপরচুনিটি কস্ট বুঝাতে যে, তাহলে তো আসলে আমার হলো না। কিন্তু আসলে মাল্টিটাস্কিং যেটা বলছেন এই ক্ষেত্রে আপনি নিজেই ফিল করেন কোনোটাতে কনসেন্ট্রেশন দেওয়া হয় না। এখন আপনার যদি ঘুমাতে ইচ্ছা করে তাহলে আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে ঘুমান অথবা ক্লাস করেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ম্যাডাম আমার ক্লাসের অ্যাটেন্ডেন্স ইম্পর্টেন্ট, আমি জাস্ট ক্লাসে জয়েন করে ঘুমাই গেলাম, সেটা অন্য বিষয়। এখানে আপনার ইকোনমিক লস কি সেটা আমরা এখনই ক্যালকুলেশন করব, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো কাজই করা হচ্ছে না। তো বেসিক্যালি আমরা এট এ টাইম একটা কাজ করতে পারি এইভাবে ধরি, এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যায় বা আমাদের যে স্কেয়ার রিসোর্স আছে সেটা দিয়ে আমরা একটা কাজই করতে পারি। যেমন আমার হাতে টাকা আছে, অল্প কিছু টাকা আছে, সে টাকা দিয়ে আমি একটা চাল কিনতে পারবো অথবা ডাল কিনতে পারবো। আমি চাল ডাল একসাথে দুটো কিনতে পারবো না, যে আমার 1 কেজি চালও লাগবে 1 কেজি ডালও লাগবে, কিন্তু আমার টাকাটা ফুল সাপোর্ট করবে না ওটাকে। তখন আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি চাল কেনার দিকে যাব না ডাল কেনার দিকে যাব, এরকম। সেকেন্ড প্রিন্সিপাল, আচ্ছা আবার বলছি আজকে লেকচার কিন্তু তুলতে হবে, এবং এটার উপর আপনাদের আমি একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব। সো কাইন্ডলি লেকচার গুলো তুলেন, মানে একটা খাতা নেন। সো সেকেন্ড প্রিন্সিপালটা লেখেন। সেকেন্ড প্রিন্সিপাল একটা শর্ট নেম আছে, ইটস অপরচুনিটি কস্ট। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, এটা একটু লেখি সবাই। ঠিক ক্লাস শেষে দেখবেন আপনাকে একটা ব্রেকআউট রুম আমি একটা ফোল্ডার দিয়ে দিব, সেখানে কিন্তু আপনাকে এই লেকচার, আজকে কি লেকচার তুলছেন এটা সাবমিট করতে হবে। তো আবারও রিকোয়েস্ট করছি প্লিজ লেকচারটা কালেক্ট করেন আজকের। সো সেকেন্ড প্রিন্সিপাল আমাদের যেটা, ইটস অ্যাবাউট অপরচুনিটি কস্ট। অপরচুনিটি মানে একদম শর্টকাটে যেটাকে নাম বলছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট মিনস হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট, অর্থাৎ আমি কোনো কিছু পাওয়ার জন্য যেটা ছাড়ছি, দ্যাটস মাই অপরচুনিটি কস্ট। সে ফর এক্সাম্পল আই এম রিয়েলি টায়ার্ড টুডে, এখন আমার এখন সত্যি ইচ্ছা যেটা করছে যে এখন ঘুমাই যাই,
একদম টুপ করে ঘুমাই যে আমার এরকম ইচ্ছে করছে। তো এখন কি আমি ক্লাস নেওয়ার ঘুমানো একসাথে করতে পারবো না, বিকজ আমার এখানে টাইমটা স্কের। তো এই টাইমে আমি তাহলে না ঘুমিয়ে এখন কি করছি, আমি ক্লাস নিচ্ছি, হুইচ মিনস আমি ক্লাসটাকে ছেড়ে দিচ্ছি টু কন্ডাক্টিং দিস ক্লাস। কেন ছাড়ছে সেটা পরে আসছি। তো কন্ডাক্টিং দিস ক্লাস, তো ওই যে ঘুমানোটা ওটা হচ্ছে আমার জন্য অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টের সুন্দর একটা বাংলা আছে, অপরচুনিটি মিনস সুযোগ, কস্ট মিনস ব্যয়, সুযোগ ব্যয়, মানে যে সুযোগটা আমি ব্যয় করে ফেললাম। এখন অ্যাকচুয়ালি অপরচুনিটি বেসড অন ইয়োর অ্যাকচুয়ালি বলা যায় যে প্রেফারেন্স। আমি এই কথাটা রিসেন্ট খুব ফিল করি, অপরচুনিটি কস্ট আসলে প্রেফারেন্সের সাথে বেস করে, যে আপনার প্রায়োরিটি যেটা সেটার উপর অ্যাকচুয়ালি বেস করে। হ্যাঁ, এখন প্রত্যেকটা কাজেরই একটা করে কস্টিং থাকে। ধরে নিচ্ছি এটা আমরা মেন্টাল টার্ম দিয়ে, মানে মানসিক যে মানে স্যাটিসফ্যাকশন যেটাকে আমরা বলছি, ইউটিলিটি যেটা, সেটা দিয়ে হিসাব করি, কিন্তু তারপরে আমি ধরেন এমনি ধরছি যে মানি টার্ম দিয়ে ধরি। তো ধরেন আমি এখন যদি ঘুমাতাম সেক্ষেত্রে আমি হয়তো 100 টাকার একটা বেনিফিটস পেতাম, মনে মনে একটা 100 টাকার বেনিফিটস পেতাম। সেখান থেকে আমি ঘুমিয়ে গেলাম, মানে ঘুমালাম। আর দেখা যাচ্ছে যে ইন দ্য মিন টাইম আমি যদি ক্লাসটা নিই, ক্লাস থেকে আমি 1000 টাকার একটা বেনিফিটস পাচ্ছি। তো আমার কোনটা থেকে বেনিফিট বেশি? অবশ্যই ক্লাস না থেকে। এই কারণে আমি ক্লাসটা নিতে চাচ্ছি। আপনি দেখবেন যে সকালে যখন আপনি ঘুমিয়ে থাকেন, আমরা অনেক সময় মনে হয় যে আর 5টা মিনিট ঘুমাই, তখন কিন্তু আমরা ঘুমের মধ্যে অপরচুনিটি কস্ট হিসাব করি। কিভাবে? আপনার চিন্তা করতে হয় যে 5 মিনিট ঘুমালে আপনি যে স্যাটিসফাইড হবেন, সেই 5 মিনিট উঠে যদি আপনি এখন কাজ করেন, সেই স্যাটিসফ্যাকশনটা আপনার আসবে না। আপনি ঘুমাতেই বেশি কিন্তু চান। সো অপরচুনিটি কস্টের ক্ষেত্রে আমার এই যে স্যাটিসফ্যাকশন, যে আমি আসলেই কি পাচ্ছি কি ছাড়ছি, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে এখানে কিন্তু আমার দেখা দেয়। এই কারণে অপরচুনিটি কস্ট যখন আমি ক্যালকুলেশনে যাব, মানে আমরা যখন কোনো কাজ করি আমরা সাধারণত মনে মনে অপরচুনিটি কস্টটা হিসেব করে নিই। আমরা হয়তো বুঝি না, বাট আমরা এটা করি। যেমন অনেকেই হয়তো এখন আছেন, আমি যে বললাম যে আমার ঘুম পাচ্ছে, অনেকেরই হয়তো এখন অন্য কাজও আছে, ঘুম পাওয়া ছাড়াও অন্য হয়তো কাজ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সেই কাজটা করছেন না, কারণ আপনার কাছে মনে হচ্ছে 1 ঘন্টারই তো ক্লাস, বা 1 ঘন্টা 15 মিনিটের তো ক্লাস, জাস্ট ক্লাসটা করে আসি। এই ক্লাস থেকে আমি যে বেনিফিট, মানে এই যেই মানে আমি যে এনজয়টা করব, এইটা হয়তো আমি আমার হচ্ছে গিয়ে প্রিভিয়াস আমার ক্লাস থেকে আমি পেতাম না। মানে আমার প্রিভিয়াস যে মানে আমি যদি এখন অন্য কোনো কাজ করি অর্থাৎ ঘুমিয়ে থাকি, আমি সেটা হয়তো পাবো না। এটা চিন্তা করে যে তাকে ক্লাসে আসছে। সো ঠিক একই ভাবে ধরেন এখানে একটা খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছে। আমরা কি করি, আমরা আমাদের আপনাদের সাথে অনেকেই আছেন যারা ডিপ্লোমা হোল্ডার, ডিপ্লোমা কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে আসছেন, এরকম আছেন না অনেকে? আছেন কি না? এখানে তো ম্যাম জি সবাই ম্যাম, ডিপ্লোমা জি ম্যাম, আছি ম্যাম। মানে এখানে একটু কম, এটা ডে ব্যাচে বেশি হয়। তো ডিপ্লোমা হোল্ডার দেখা যায়, আমি এটা পচা হিসেবেও বলছি না, মানে আমি জাস্ট বলছি যে ওইটা আপনার প্রেফারেন্স, আপনি কিভাবে স্টাডি কমপ্লিট করবেন, ইটস আপ টু ইউ। আমি এখানে ক্যালকুলেশন একটা আসবো। অনেকে আপনারা আছেন দেখবেন যে ডিপ্লোমা হোল্ডার, দেন আপনি বিএসসি কমপ্লিট করতে আসেন। এইখানে অপরচুনিটি কস্টটা কোথায় আছে আমি সেটা বলবো। এখন আপনার জন্য অপশন হচ্ছে দুইটা, আইদার আপনি ডে ব্যাচে আসতে পারেন অথবা ইভিনিং ব্যাচে আসতে পারেন। ডে ব্যাচের ইম্পর্টেন্সটা আমরা স্বভাবত একটু বেশি দিই, ইভিনিং ব্যাচেটা একটু কম দিই। এখন ডে ব্যাচে যে আসতে হলে আপনাকে এটা হিসেব করতে হবে যে আপনি তাহলে এই যে 4 বছরে যে আপনি আপনার স্টাডিটা কমপ্লিট করবেন, আচ্ছা ইম্পর্টেন্সটা কম কেন দিচ্ছে, যে আপনাদের আইডি অ্যাক্রিডিয়েশন যেটা, এই সবের কিছু বিষয় আছে যেটা কিনা ডে ব্যাচে থাকে কিন্তু ইভিনিং ব্যাচে থাকে না, আমি ওইটা বলছি। আর তাছাড়া মোটামুটি কারিকুলাম, একটু ইজিয়ার কারিকুলাম ফলো করা হয় ইভিনিং এ, ডে ব্যাচে এত না, এতটুকুই ডিফারেন্স দুইটার মধ্যে কম্পারেটিভলি। আমাকেও ইভেন এই ইনস্ট্রাকশন আপনার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে যাতে আই মেক মাই কারিকুলাম ইজিয়ার টু ইউ, যেটা আমি কখনো ইভিনিং এ নেইনি। আমি বিজনেসে তো ডে ইভিনিং কিছু নেই, সবই ডে ব্যাচ, তো এরকম ডিফারেন্ট কারিকুলাম নাই। তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনি কেন ডে ব্যাচে নাই? এই টেক্সটাইলের কি ডে ব্যাচ নাই? ডেফিনেটলি আছে। তাহলে আপনি কেন ইভিনিং ব্যাচে চলে আসলেন? সরি। সো আপনি আসলে ইভিনিং ব্যাচে আসছেন, এখানে আপনি একটা অপরচুনিটি কস্ট হিসাব করেছেন। সেটা হচ্ছে কি আপনার কাছে হিসেব করতে হয়েছে যে 4 বছর আপনি যদি স্টাডিতে থাকেন, তাহলে 4 বছর আপনি ডে ব্যাচে থাকা মানে আপনি জব করতে পারবেন না, তার মানে 4 বছর আপনার যে ইনকাম ছিল ওটাকে গিভ আপ করতে হবে। এখন ওইটাকে আপনার জন্য বেশি, মানে 4 বছর আপনি স্টাডি রেগুলার বেসিসে স্টাডি করলেন, আপনি ওই ইনকামটা গিভ আপ করলেন, কিন্তু আপনার আইডি অ্যাক্রিডিয়েশনের সার্টিফিকেট আসলো, ওটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি আপনি ইভিনিং আসলেন, আপনি এর পাশাপাশি জবও করলেন,
আপনার স্টাডিটাও কমপ্লিট হয়ে আপনার হয়তো সার্টিফিকেটে আইডি অ্যাক্রিডিয়েশন থাকলো না, এতটুকুই ডিফারেন্স হলো। এইখানে কিন্তু আপনি একটা নিজেই একটা যেটাকে বলা যায় যে একটা ক্যালকুলেশন করেছেন, এবং সেই ক্যালকুলেশন করে যখন আপনি দেখেছেন যে না আমার জন্য হচ্ছে গিয়ে ক্লাস করা মানে আমার কাছে ওই 4 বছরের ইনকামটাকে গিভ আপ করার থেকে 4 বছর জব করে দেন আমি যতটুকু স্টাডি করতে পারি সেটাই ইম্পর্টেন্ট। এই যে তখন এই ক্যালকুলেশনটা করে যেটা আপনার কাছে মোর ইম্পর্টেন্ট মনে হয়েছে, আপনি কিন্তু সেটাতে গিয়েছেন। ইভেন আমি এরকমও স্টুডেন্ট পেয়েছিলাম যে কিনা এরকম ইভিনিং ব্যাচে ছিল, পরবর্তীতে সে ডে ব্যাচে শিফট করেছে। তো রিজন কি রিজন কি তার কাছে জানিস, তার কাছে মনে হয়েছে যে সে জব করবে না, তার কাছে সার্টিফিকেটের ইম্পর্টেন্সটা অনেক বেশি। তো তখন সে হচ্ছে কি ডে ব্যাচ থেকে ইভিনিং ব্যাচ থেকে ডে ব্যাচে চলে আসলো। তো তার মানে কি তখন তার সে দুটার কস্ট চিন্তা করেছে যে ধরেন 4 বছরে আপনি ইনকাম করবেন, সাপোজ আমি ধরে নিচ্ছি 2 লাখ টাকা, জাস্ট আমার একটা এক্সাম্পল। কিন্তু এরপরেও যেটা হবে যে এরপরেও আপনার ওই জব স্যাটিসফ্যাকশনের জায়গায় যে বা জব ডেসক্রিপশনের জায়গায় যে আইডি অ্যাক্রিডিয়েশন ধরেন ইম্পর্টেন্ট, এবং যদি ওই ধরনের সার্টিফিকেট আপনি পান সেক্ষেত্রে হয়তো আপনি পার ইয়ারই 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এরকম একটা হয়তো আপনার একটা এক্সপেকটেশন আছে। তো তখন আপনি চিন্তা করলেন তাহলে আমার জন্য কি বেটার না যে 2 বছরে মানে 4 বছরের জন্য এই 2 লাখ টাকার ইনকামটাকে গিভ আপ করে 4 বছর পড়াশোনা করি, তারপরে আমি প্রতি বছরই আমার হচ্ছে গিয়ে এই ধরনের আর্ন করতে পারবো। তো এইটাই আসলে আমরা সব ক্ষেত্রে এই ধরনের অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করি এবং করে কাজটা করি সব ক্ষেত্রে। আমি নিজেই যেমন আমার এখন ইটস রিয়েলি হাই টাইম ফর মাইসেলফ টু গো ফর হায়ার স্টাডি। আমি কিন্তু যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে এই যে অপরচুনিটি কস্ট বা এখানে আমি বলবো যে এই যে প্রায়োরিটি সেট করতে হয়েছে, এবং প্রায়োরিটি অ্যাকচুয়ালি বেসড অন দিস অপরচুনিটি কস্ট। তো আমাকে প্রায়োরিটি সেট করতে হয়েছে যে ফার্স্ট থিং কাম আপ টু মাই মাইন্ড, আমি এখন যদি পিএইচডি তে চলে যাই ইট নিডস লাইক 4 or 5 years, আমি 5 years এর মধ্যে পিএইচডি ডক্টরেট হয়ে দেশে চলে আসতে পারবো। বাট ইন দ্য মিন টাইম আমার যে প্রবলেমটা হবে, আমার মা শি ইজ রিয়েলি ইল, মানে সে কারোর সাপোর্ট ছাড়া আসলে কোনো কাজ করতে পারে না। আমার কাছে মনে হয়েছে আই এম দ্য অনলি ওয়ান টু বি দেয়ার ফর হার। সো ইফ আই মুভ টু অ্যাব্রোড দেয়ার উইল বি নো ওয়ান ফর হার। তার কি হবে, তাকে কে দেখবে? এখন আমার কাছে সময়টা তো স্কেয়ার রিসোর্স, একই টাইমে তো আমি দুটা কাজ করতে পারবো না, দেশের বাইরেও যেতে পারবো না, আমার মাকেও দেখাশোনা করতে পারবো না। তাহলে এখন আমি কি করতে পারি? এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আমাকে প্রায়োরিটি সেট করতে হবে। তো প্রায়োরিটি সেট করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, যেটা হচ্ছে যে মা মাই মার সাথে অন্য কোনো এখানে অপরচুনিটি কস্টের প্রশ্নই আসছে না, মার সাথে তো আমি কিন্তু ওটা গিভ আপ করে দিলাম। তো এটাই বলছি যে আমরা কিন্তু এখানে দেখেন আমি এখানে কিন্তু কোনো মানি টার্ম দিয়ে চিন্তা করিনি, এখানে আমি আমার স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করছি। তা আমার মার অসুস্থ, তার পাশে না থাকতে পারলে আমার যতটা কষ্ট হবে, এই কষ্ট আমি একটা হায়ার ডিগ্রি পিএইচডি না করে আসলে আমার অত কষ্ট হবে না, কিন্তু এর কষ্ট কোনো মানে আমার এই ক্ষেত্রে যে কষ্টটা আমি পাবো সেটার সাথে কোনো এটার কোনো তুলনা হতে পারে না, এরকম ভাবে আমি চিন্তা করেছি। তো ঠিক একইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমরা অপরচুনিটি কস্ট হিসাব করি। যেমন ধরেন আপনার এখন অফিসে যাবেন, আপনার হাতে দুইটা অপশন আছে, আপনার হাতে দুইটা অপশন আছে, আপনি সিএনজি করে যেতে পারেন, আবার আপনি পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে পারেন। আপনার তখন চিন্তা করতে হবে যে আমরা কি এইভাবে চিন্তা করি না যে সিএনজি তে করে গেলে কম সময় লাগবে, পাবলিক ট্রান্সপোর্টে গেলে বেশি সময় লাগবে। কিন্তু সিএনজি তে গেলে আমার এখন লাগবে 300 টাকা, পাবলিক ট্রান্সপোর্টে গেলে লাগবে 30 টাকা। থাকবে একটু সময় বেশি নিয়ে হলেও 30 টাকা দিয়ে বাসে করে চলে যায়। কি স্যার এইভাবে চিন্তা করি না? জি ম্যাম। আর একই সময় যদি আপনার হাতে সময় না থাকে তখন ভাবেন যে না ভাই এখন তাড়াতাড়ি অফিস যেতে হবে, 300 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাই, তাই না? জি ম্যাম, আমি এটাই তো। রেগুলার বেসিসে এই কাজ করি। আমার যে মানে অফিসে যাওয়ার সময় আমারও দুটো অপশন থাকে, পাবলিক ট্রান্সপোর্ট একটু অ্যাভয়েড করি, করোনার জন্য অ্যাভয়েড করি, ওইটাই, আর কিছু না। তো আমার যেটা হয় যে আমি এদের রিক্সা করে যেতে পারি অথবা সিএনজি করে যেতে পারি। আগে উবারে যেতাম, এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে গেছে, যেন উবার এফোর্ড করতে পারি না। এটা নিয়ে আমরা টার্ম পড়বো যে ইনকামের সাথে হচ্ছে গিয়ে আমাদের কিছু গুডস এর মানে গুডস কনজাম্পশন কমে যায়। তো ওইটা হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে শিখবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমার হাতে দুটো অপশন থাকে, যদি যেদিন আমার ধরেন সিএনজি করে গেলে এরকম 300 টাকা লাগবে, রিক্সা করে গেলে আমার 100 টাকা লাগবে।
তো আমি চিন্তা করি এইভাবে যে যেদিন হাতে সময় বেশি থাকে সেই দিন হচ্ছে কি রিক্সা করেই যাই। ভাবি তো ওই দিন না এরকম হয় যে আহা কি মজা করে রিক্সা করে যাব, রিক্সা রাইডটা খুব মজার হবে, এইভাবে ভাবতে ভাবতে যাই। খুবই ভালো লাগে বাতাস খেতে খেতে, এরকম মনে হয় যে যাচ্ছি মজা মজা। আর যেদিন সময় থাকে না সেদিন হেডেক থাকে যে কত দ্রুত একটা সিএনজি পাবো, কত ফাস্ট যেতে পারবো, সিএনজি ভাড়া যাই যাক, মানে আমার এখন যাইতে হবে, এরকম হচ্ছে গিয়ে বিষয়। তো এটা ইটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি অপরচুনিটি কস্ট, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ওই যে আমি বললাম যে আমি হিসাব করছি এখন। এখানে আমার অপরচুনিটি কস্ট হচ্ছে গিয়ে সময়। আমার যেদিন সময় হচ্ছে গিয়ে বেশি আছে সেদিন আমি হচ্ছে গিয়ে হয়তো আপনি মানে টাকাটা কম খরচ করে আমি রিক্সা রাইড নিচ্ছি। বাট যেদিন সময় আমার বেশি নেই সেদিন আমার অনেক বেশি টাকা খরচ করে হলো আমরা কিন্তু সিএনজি করে যাচ্ছি। তো প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের কিছু গিভ আপ করতে হয়, কিছু ছেড়ে দিতে হয়। তো আমরা যেটা ছেড়ে দেই সেটা হচ্ছে গিয়ে আমাদের অপরচুনিটি কস্ট। সো আপনি এখন ক্লাস করছেন, এই ক্লাস করার জন্য আপনাকে কিছু ছাড়তে হচ্ছে। ক্লাস করার জন্য আপনি যেটা ছাড়ছেন ওই ছাড়া জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার জন্য অপরচুনিটি কস্ট। যেটা করছেন সেটা কিন্তু অপরচুনিটি কস্ট না। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে ক্লাস করার জন্য যদি সাপোজ ঘুমানোটাকে গিভ আপ করেন বা অফিস টাইমটাকে গিভ আপ করেন বা আপনার একটা ভ্যালুয়েবল টাইমকে মানে ভ্যালুয়েবল একটা টাস্ক ছিল বা ধরেন কোনো একটা মিটিং ছিল, এটাকে যদি গিভ আপ করেন তখন সেটাকে হচ্ছে গিয়ে আপনি অপরচুনিটি কস্টের মধ্যে নিয়ে আসতে পারবেন। কিন্তু একইভাবে ধরেন এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমাদের ক্লাসে অনেকেই আছে যে এখন ক্লাসে নাই, উনি ক্লাস না করে ধরেন ঘুমাচ্ছে, কিন্তু আমি তো এট এ টাইম ক্লাসে চলে আসলাম, তাহলে এইটাকে আপনি ডিফাইন করবেন কিভাবে? এই বিষয়টা আসলে এরকম অনেকটা যে আপনি এই বিষয়টা আসলে অনেকটা এরকম যে আপনার জন্য যেটা অপরচুনিটি কস্ট সেটা আমার জন্য নাও হতে পারে। প্রেফারেন্সটা এক একজনের মানে প্রায়োরিটিটা, ওই যে বলছিলাম যে প্রায়োরিটি কথাটা রিসেন্ট আমার খুব এইসব বিষয়গুলো যখন পড়াই আপনাদের আমি এটা ফিল করি, প্রায়োরিটি সেটআপটা এক একজনের জন্য এক এক রকম হয়। কারোর কাছে ক্লাসটাই ফার্স্ট প্রায়োরিটি, কারোর কাছে ক্লাসটা থার্ড প্রায়োরিটি। বুঝতে পারছি? আপনার কাছে যদি ক্লাসটা হাইয়েস্ট প্রায়োরিটি না হয়, ক্লাস থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেনও না, এরকমই মনে হবে। তখন আপনি ওই ক্লাস ছেড়ে ধরেন আমার ক্লাস আজকে আমি দেখতে পাচ্ছি যে ওয়াহিদ আছেন মনে হয় ক্লাসে। শাহরিয়ার, ওয়াহিদ কি ক্লাসে আছেন? নাকি ক্লাস থেকে লিভ নিয়ে গেছে, চলে গেছে অ্যাটেন্ডেন্স দিয়ে? নাই তো। আচ্ছা, শাহরিয়ার ধরলাম ক্লাসে আছে, ঠিক তারপরের যে রোলটা আমার অ্যাটেন্ডেন্স লিস্টে তানভীর, উনি ক্লাসে নেই। জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এখন ধরলাম যে শাহরিয়ারের ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসে, অনেক কষ্ট করে মনে হয় শাহরিয়ার ক্লাস করছেন। তো শাহরিয়ারের জন্য হয়তো ক্লাসটা ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু দেখা যাচ্ছে যে শাহরিয়ারের জন্য ক্লাসটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু দেখা যাচ্ছে যে আহ দেখা যাচ্ছে যে অন্যদের হচ্ছে গিয়ে দেখা যাবে যে আহ যিনি আমাকে ডিরেক্টলি মেসেজ পাঠিয়েছেন অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, আপনি অ্যাটেন্ডেন্সটা পেয়েছেন? আমি কয়বার বললাম আপনি অ্যাটেন্ডেন্সটা পেয়েছেন, আপনি অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় ছিলেন। তো যেটা বলছিলাম যে শাহরিয়ারের জন্য ধরেন ক্লাস করাটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু অন্যদের জন্য হয়তো সেটা ছিল না, যারা আজকে ক্লাসে নাই তো তারা ক্লাসে নাই। বিষয়টা হচ্ছে এটা। এখন প্রায়োরিটি সেটআপটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কোন মানে কোনটাকে প্রেফারেন্স দিচ্ছেন। দেখবেন যে একই ঘটনা আমরা হচ্ছে গিয়ে এক একজন এক এক ভাবে মানে প্রায়োরিটাইজ করে থাকি। কারোর জন্য ফ্যামিলি ধরেন ফার্স্ট প্রায়োরিটি, কারোর জন্য ক্যারিয়ার ফার্স্ট প্রায়োরিটি, এরকমও হয়। ওকে, দেন দ্য থার্ড প্রিন্সিপাল কি বলছে? রেশনাল পিপল থিংক অ্যাট দ্য মার্সি। এখানে আচ্ছা, এই প্রিন্সিপালটাকে নিয়ে কি একদমই আলোচনা করি নাই? না ম্যাম। আচ্ছা, তো এখানে দেখেন দুটো ওয়ার্ড আসছে নতুন, যেটা সম্পর্কে হয়তো আপনাদের একদমই কোনো আইডিয়া নেই। The first word is rational people and the second one is think at the mercy. So আগে একটু চলে যাই যে একটু বুঝি যে রেশনাল পিপল কারা এবং এই যে থিঙ্ক এট দ্য মার্জিন বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে, এটা একটু বোঝার বিষয় আছে। তো প্রথমে আসি যে মজার বিষয় হচ্ছে গিয়ে আমিও আগে এটা ফিল করতাম না যে যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম, যখন আমি ফার্স্ট জানলাম যে আমরা সবাই রেশনাল পিপল, আই ওয়াজ লাইক না, কিভাবে আমরা রেশনাল পিপল হই, বিকজ রেশনাল পিপলের যে ডেফিনেশন সেটার সাথে যায় না। কিন্তু এখনই আমি আপনাদেরকে দেখাবো যে যেই ডেফিনেশনটা আমরা জানি, যে ডেফিনেশন ওয়াইজ ইউ মি অল আর রেশনাল পিপল। সো এখানে যেটা বলছে যে rational people are them who are systematically and purposefully doing the best thing for them.
আপনি এমন একটা মানুষ যে কিনা সব সময় নিজের জন্য বেস্ট ডিসিশনটা নেবেন, সেটাই হচ্ছে গিয়ে আমি বলছি রেশনাল পিপল। অর্থাৎ আপনি আপনার জন্য মানে অর্থাৎ যে সিচুয়েশনে থাকুক না কেন আপনি আপনার জায়গায় বেস্ট ডিসিশনটা নেবেন। যেমন ধরেন এখন কিসের দাম বেশি? সবকিছুরই তো দাম বেশি, কোনটার দাম কম বলবো? এখন দাম কম কিছু আছে বাজারে? না জানেন ম্যাম। আমি কালকে না গ্রোসারি ম্যাম, সবকিছু ঊর্ধ্বগতি। অনেক অনেক দাম। আমি কালকে গ্রোসারি করতে গিয়েছি, আমি জাস্ট এখান থেকেই বলছি, মানে আমি চিন্তা করলাম রেশনাল পিপল আসলে আমরা সবাই হয়ে যাচ্ছি। আমি গ্রোসারি করতে গিয়েছি, আমি মাছ কিনবো, তো মাছ কিনতে গিয়ে ছোট মাছ কিনবো, ছোট মাছের এত দাম, মানে আমি মাছ খাই না, তো ছোট মাছ দেখে খেতে ইচ্ছা হয়েছে, সেই দাম দেখে 360 টাকা কেজি। পরে চিন্তা করলাম ভাই হাফ কেজি দিই, মানে দাম বেশি হলে যেটা হয় যে আমরা কম কিনি, এটাই বোঝানোর জন্য এটা বললাম। তো দেখেন তো দাম, এখন সবকিছুর দাম বেশি। এই যে যখন সবকিছুর দাম বেশি, আপনি কি করছে, আমরা কি গাদা গাদা জিনিসপত্র কিনে ফেলছি দাম বেশি দেখে? না ম্যাম, না ম্যাম, কম দেখবেন কম যে কিনি। দাম বাড়লে আমরা কিন্তু সবাই নিজের এন্ড থেকে কমই কিনি জিনিসগুলো। তার মানে কি আপনার সিচুয়েশনে আপনি আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিচ্ছেন। দেখেন আমি আপনাদের সিচুয়েশনটা রেসপেক্ট করি, লাইক আপনারা সবাই মানে ম্যাক্সিমাম আমি জানি যে জব করেন। তো দেখেন জব করে আপনার জন্য কিন্তু ইটস নট ওয়াইজ ডিসিশন টু বি অন ডে ব্যাচ, কারণ ওখানে আপনি ক্লাস কন্টিনিউ করতে পারবেন না। তাহলে আপনি আপনার টাইমটাকে ইউটিলাইজ করার জন্য কি করলেন, আপনি ইভিনিং ব্যাচে চলে আসছেন। তো দেখেন আপনি কিন্তু আপনার জায়গা থেকে কি বেস্ট ডিসিশনটা নিয়েছেন না? হয়তো ওই যে বললাম যে আইডি অ্যাক্রিডিয়েশন পাচ্ছেন না, বা সিওপিও ম্যাপিং নিয়ে আপনাদের সিলেবাস বানানো হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু যেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার টাইমটা ঠিকই ইউটিলাইজ করছেন, মানে নিজের জায়গা থেকে কি বেস্ট ডিসিশনটা নিচ্ছি না? আপনি অনেকে দেখবেন যে আমরা অনেকে জাজ করি। এই জন্য আমি বলি যে আমি এখন এটা ফিল করি, আমি বলি না, মানে আমি এটা ফিল করি এবং এই ফিল ইনশাল্লাহ আমি আমার মধ্যে এই বিলিফটা রাখার চেষ্টা করব। ডোন্ট জাজ এনি পিপল অ্যাকর্ডিং টু আদার পিপল ওপিনিয়ন, লাইক ডোন্ট বি ম্যানিপুলেটেড উইথ আদার্স পিপল ওপিনিয়ন। আমরা কি করি, মানুষ কিছু বললে সেটাতে অনেক ম্যানিপুলেটেড হতে পারে। ধরেন আমি জাস্ট আমার কথা বলছি, ধরেন আমার সম্পর্কে জেনেছেন ম্যাডাম একদম ভালো না, ম্যাডাম ক্লাসে কিছুই পড়ায় না, পচা পড়ায়। আচ্ছা আমি ধরেন আমি আসলেই ভালো না, আমি ক্লাসে কিছুই পড়াই না, পচা পড়াই, কিন্তু সেটা কি হওয়া উচিত, সেটা আমার ক্লাস দেখে আপনার জাজ করা উচিত, আগে থেকে একটা প্রায়ের মাইন্ডসেট করে আসা উচিত না। ডু গেট মাই পয়েন্ট? এই জিনিসটা করা উচিত না। তো এই জিনিসটাই কারা করে না, যারা রেশনাল পিপল হয়। রেশনাল পিপল তারাই যারা যৌক্তিক ভাবে চিন্তা করে, বা যা আপনার জন্য বেস্ট যেটা সেই ডিসিশনটা বা সেই জায়গাটাতে চিন্তা করে থাকে, তাদেরকে আমরা হচ্ছে কি রেশনাল পিপল বলে থাকছি। তো দেখি বইয়ের ডেফিনেশনটা কি বলছে, আমাদের স্লাইডে যেটা দেওয়া আছে এই সেম ডেফিনেশনটা বইয়েও আছে। বইয়েও এখানে বলছে কি, rational people are them who are systematically and purposefully do the best thing from they can achieve from their objective। অর্থাৎ আমি সব সময় একদম সিস্টেমেটিক্যালি পারপাসফুলি আমার সবচেয়ে বেস্ট যে কাজটা আমি করতে পারবো সেটা রেশনাল পিপল, আমি তাদেরকে রেশনাল পিপল বলবো। তো আমি থার্ড প্রিন্সিপালটা লিখতে বলবো, যে কপিটা আমরা লেকচারটা আমরা তুলছি এবং সেখানে কাইন্ডলি থার্ড প্রিন্সিপালে যে প্রিন্সিপাল 3 এভাবে লিখে এখানে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন লেখার পরে প্রিন্সিপাল 3 এই রেশনাল পিপলের ডেফিনেশনটা লিখে ফেলে। তো রেশনাল পিপল এটাই বলছে যে the rational people are those people who are systematical and purposefully doing the best thing for them। এখন আসি think at the margin বলতে কি বোঝাচ্ছে। think at the margin means একই জায়গায় একই সেম সিচুয়েশনে সেম ভাবে চিন্তা করা, দ্যাট মিনস ইউ আর ডুইং দ্য সেম থিং এট দ্য সেম সিচুয়েশন। এই যে অর্থাৎ কোনো একটা কারণে একটা জায়গায় যে আমরা সবাই একরকম চিন্তা করছি, এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে গিয়ে থিঙ্ক এট দ্য মার্জিন, অর্থাৎ একই মার্জিনে বা একই রেঞ্জে চিন্তা করার মতো একটা বিষয়। তো এটার জন্য আমি একটা সিলি এক্সাম্পল দিই, মানে এক্সাম্পলটা হচ্ছে গিয়ে মানে জাস্ট বোঝানোর জন্য সিচুয়েশনটা, যে আমরা একটা সেম সিচুয়েশন। তো ধরেন আমরা সবাই একটা শিপে করে কোথাও যাচ্ছি, শিপে করে ধরেন বরিশাল যাচ্ছি। তো বরিশালে শিপে করে যাচ্ছি, যে যার মতো যাচ্ছে। এখন ওই দিন হচ্ছে মুনলিট নাইট, তো খুবই সুন্দর এনভায়রনমেন্ট।
তো আপনি কি এসে ওই একদম নিচে যে ডেক আছে সে ডেকে ঘুরচি মেরে বসে থাকবেন নাকি সুন্দর মুনলিট নাইট আছে ওটা এনজয় করবেন? ম্যাক্সিমাম কেসে দেখা যাবে যে 95% পার্টিসিপেন্ট বলবে যে ওই সময় যায় ডেকের উপরে উঠে আগে সুন্দর মুনলিট নাইটটা এনজয় করবে। আচ্ছা, এখন তারপরে দেখা গেল যাচ্ছেন যাচ্ছেন, এখন তো নদীতে অনেক পানি, পানির মধ্যে ওই যিনি শিপটা চালাচ্ছেন আপনার উনি দেখতে পাচ্ছিলেন না। তো যেটা হলো যে শিপটা একটা চরে যে আটকা পড়ে গেল। এখন একটা চরে যে শিপটা আটকা পড়ে গেছে, এখন শিপটা যখন চরে আটকা পড়লো আমরা কি করব? মানে তাও, এবং তখন দেখলাম যে হচ্ছে কি আর একটা রেস্কিউ শিপ এসে আমাদেরকে উদ্ধার করতে আসছে। এখন আপনি কি করবেন? আপনি কি ওই শিপেই বসে থাকবেন নাকি রেস্কিউ শিপ যেটা আসছে সেটাতে চলে যাবেন? একই জিনিস, 95% ক্ষেত্রে আপনি বলবেন যে আমি চলে যাব। আর কিছু হয়তো এক্সেপশনাল, অবভিয়াসলি এক্সেপশনাল আছে, কিন্তু ম্যাক্সিমাম পিপল একই রকম চিন্তা করে, আমি সেটা বলতে এটা বোঝাচ্ছি। আর হয়তো কিছু কয়েকজন বলবেন যে না, কারণ ওই শিপ, আবার ধরেন এটাও আছে, হ্যাঁ রেস্কিউ শিপে উঠতে আপনাকে কিছু টাকা দিতে হবে, কিন্তু এই শিপে থাকলে আপনি জানেন না যে কবে আপনি এখান থেকে উদ্ধার পাবেন। তো এখন বলেন এই সিচুয়েশনে আপনি কি হচ্ছে কি শিপে বসে থাকবেন নাকি হচ্ছে কি যে রেস্কিউ শিপ আছে সেটাতে চলে যাবেন? ম্যাক্সিমাম কেসে দেখা যাবে যে তারা কিন্তু রেস্কিউ শিপে উঠে চলে যেতে চাবে। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, আমি দুটো সিচুয়েশন বললাম যে এটা দুটো এই নর্মাল একটা অ্যাক্টিভিটিস এর কথা বললাম, যেখানে দেখা গেল যে আমরা একই সিচুয়েশনে পড়ে যাচ্ছি, কিন্তু সেই সিচুয়েশনটাতে আমরা না একই ধরনের কাজ করতে যাচ্ছি। এটাই বলছে হচ্ছে কি থিঙ্কিং এট দ্য মার্জিন। সো কথা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো রেশনাল পিপলের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, সেখানে আমরা এটাই দেখতে পাবো যে ইন দ্য সেম সিচুয়েশন দেয়ার উইল দ্য সেম থিং, দ্যাটস দ্য প্রিন্সিপাল। অর্থাৎ আমরা একই সময়ে একই ধরনের কাজ করবো, দ্যাটস দ্য প্রিন্সিপাল 3, দ্যাট ইজ রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। সো এটার একদম রিয়েল লাইফ এক্সাম্পল দেই। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে ওই যে আপনাদের এক্সাম্পলটাই দিতে পারি, বা এটা ফরেন স্টুডেন্টদের ক্ষেত্রে ওরা খুব বেশি হয়, ওদের যেটা হয় যে ওরা হাই স্কুল কমপ্লিট করার পরে ওরা জব অফার পায়, তখন ওদেরকে আসলে চিন্তা, হাই স্কুল মানে কলেজ কমপ্লিট করার পরে, হায়ার এডুকেশনটাকে ওরা কলেজ বলে। তো দেখা গেল ধরেন ওদের দেশে হিসেবে আমি বলছি, ধরেন আপনি হাই স্কুল গ্রাজুয়েট, আপনি তখন যেটা হবে যে পার ইয়ারে আপনি ধরেন $12,000 আর্ন করছেন, পার মান্থে $1,000 আর্ন করে। তো 4 বছরে কত হবে? $48,000। এখন দেখা গেল কিন্তু আপনি যদি 4 বছর কষ্ট করে স্টাডি করেন, তাহলে 4 বছর পরে দেখা যাবে যে পার ইয়ারে আপনি $60,000 আর্ন করছেন, অর্থাৎ পার মান্থে আপনার আর্নিং এ ধরেন পার মান্থে আপনার আর্নিং হচ্ছে $6,000 হয়ে যাচ্ছে, হুইচ ইজ 5 টাইমস হায়ার দেন প্রেজেন্ট টাইম। এবং আপনি বলতে পারেন যে ম্যাডাম আমার তো 4 বছর এক্সপিরিয়েন্স হবে, তাতে স্যালারি বাড়ার কথা না। কিন্তু সেই স্যালারি বাড়লেও ধরেন আপনার পার মান্থ পার ইয়ারে $60,000 আর্ন করার মতো অ্যাবিলিটি হবে না। তো ওইখানে তখন ওরা একটা ডায়লেমাতে পড়ে। তো ওদের এখানে অপরচুনিটি কস্ট এন্ড আদার্স এগুলো হিসেব করে ওরা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব হাই অ্যাম্বিশিয়াস এন্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট, দে গো ফর হায়ার স্টাডিজ। তার মানে যারা 4টা বছরের সময়টাকে ওই $48,000 আর্ন করার জন্য না, $48,000 আর্ন না করার জন্য না দৌড়ায়, তারা হচ্ছে গিয়ে স্টাডিটা কমপ্লিট করে। তো দেখা যায় যে পরের বছর 4 বছর পর থেকে প্রতি বছরই তারা ওর থেকে বেশি, অর্থাৎ 48 এর জায়গায় একদম 60,000 না, থেকে 4 বছরে যে আর্ন করছেন তা আপনি 1 বছরই আর্ন করে ফেলছেন, তার থেকে বেশি 1 বছর আর্ন করছেন, এই ধরনের জায়গাটাতে আপনি চলে যাচ্ছেন। তো এটাই ছিল হচ্ছে গিয়ে বিষয়। একই জিনিস আমরা দেখা যায় যে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিনে আরো কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন হচ্ছে গিয়ে আমাদের দেশে আমরা খুব আহ যেটাতে হচ্ছে গিয়ে ম্যানিপুলেটেড হই। যেমন আমাদের অনেক সময় এই যে ইনফরমেশন দেয় যে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তখন আমরা কি করছি যে আমরা সবাই কম পেঁয়াজ কিনছি, বা তখন দেখা যাচ্ছে যে আমরা জানতে পারছি যে দেশি পেঁয়াজের দাম বেশি কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম, তখন আমরা ইন্ডিয়ান পেঁয়াজ কিনতে যাচ্ছি, মানে একই রকম করে চিন্তা করছে। তো এরকম একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে চলে আসে। আচ্ছা, ফোর্থ প্রিন্সিপালটা কি বলছে? পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। একটু টাইম দিয়ে লিখে ফেলেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে দুটো প্রিন্সিপাল আর একটু আলোচনা করে আসলাম, কোনো কোশ্চেন আছে? নো ইফ ইউ ম্যাম। হ্যাভ এনি কোশ্চেন আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, মেহেদি প্রশ্ন আছে? নো ম্যাম। আব্দুর রহমান? ম্যাম আবার একটু ব্যাগে যাবেন পেজটা 3 নাম্বার। আচ্ছা।
বলেন। ওই এক্সাম্পলের বিষয়টা একটু আচ্ছা, এখানে এক্সাম্পল আছে যে আমি নিজের লাইফ থেকে মানে তাদের আশেপাশ থেকে ঘটে যাচ্ছে এরকম থেকেই কতগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে আসলে স্লাইডের বইয়ের এক্সাম্পল গুলো দেওয়া। তো এখানে আমি আসলে বলতে চাই যে সেম সিচুয়েশনে যখন আমরা পড়ি আমরা একই রকম কাজ করি। তো এই জন্য যখন প্রাইস হাই হয়ে যায় উই কনজিউম লেস, আমরা কম কিনি। আবার যখন প্রাইস কম হয়ে যায় তখন আমরা কিন্তু বেশি কিনি। বা ধরেন একটা সিজনের শুরুতে, ধরেন যখন আম পাওয়া যায়, ম্যাঙ্গোস বা যে কোনো সিজনাল ফ্রুট যখন আসে দেখবেন যে সিজনের শুরুতে আমরা কিন্তু কম কিনি। এবং কম কেনার রিজন দুইটা থাকে। একটা আপনি বলবেন যে ম্যাডাম এখন দাম বেশি জন্য কম কিনতে। সেকেন্ড রিজন কি, এটা থাকে না যে আমাদের এক্সপেকটেশন থাকে এখন সিজনের শুরু, কিছুদিন পর মিড সিজন আসবে, তখন অনেক বেশি ফ্রুট পাওয়া যাবে, তখন কিনবো, দাম কমে যাবে। তো এই চিন্তা আপনি যেমন করছেন এই চিন্তাটাকে আমি করি না। আমার কাছে কি কেউ ডিসএগ্রি করবে যে এই চিন্তাটা আমাদের মাথায় আসে না? ম্যাম সবাই এই চিন্তাটাই করে। তো আমরা কিন্তু ওই জিনিসগুলোই চিন্তা করছি। দেখেন আমরা একই সময়ে একই ধরনের কাজ করার চেষ্টা করছি। এটাই বলছি যে রেশনাল পিপল থিংক এট দ্য মার্জিন, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে একই সময়ে একই কাজ একই চিন্তা করছি। তো এটাই হচ্ছে গিয়ে আপনার মানে একই সিচুয়েশনে একই রকম চিন্তা করার কথা চিন্তা করছি, এটাই হচ্ছে। আচ্ছা, আমাদের বাসায় একটা এক্সাম্পল থাকতে পারে। এটা আমি তো ছোটবেলায় দেখতাম বাসায় যেটা দেখবেন যে আব্বু আম্মু কি করে, যখন চালের দাম কম থাকে অনেক চাল কিনে রেখে দেয় না? চাল ডাল জি ম্যাম। এগুলো কিনে রাখে না যে? হ্যাঁ, জিজ্ঞাসা করবেন যে কেন কিনেও, বলবে যে এখন তো দাম কম, যখন সিজন শুরু হয়ে যাবে জি তখন কিন্তু দাম বেড়ে যাবে, সেই জন্য হচ্ছে গিয়ে চাল ডাল কিনে রাখছে। আচ্ছা, আর একটা জায়গায় দেখেন সেটা হচ্ছে গিয়ে যে এই যে চাল ডাল কিনে রাখছেন, এই জিনিসটা শুধু আমার বাসায় না, আপনার বাসায়ও চলছে। এবং ম্যাক্সিমাম কেসে যে বললাম যে একই জিনিসটা ফেস করছে, একই ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করছে। তো এটাই আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে in the same situation we're doing the same thing. That's actually meant by rational people think at the margin, মানে অর্থাৎ একই মার্জিন লেভেলে আমরা চিন্তা করব। তো এটার আরো এটাই বলতে যাচ্ছিলাম। এর পরের প্রিন্সিপালটা একটু লিখি। এখন এখানে কিছু এক্সেপশনাল কেস আছে, সেই এক্সেপশনাল কেসটা আমরা এর পরের প্রিন্সিপালটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো। একটু লিখে নি প্রিন্সিপাল 4টা। আচ্ছা, একইভাবে এখানে আসলে পিপল বলতে কাদেরকে বোঝাচ্ছে, সেম থিং। এখানে পিপল হচ্ছে গিয়ে ওই দে আর দ্য রেশনাল পিপল। দেন বলছে হচ্ছে গিয়ে যে রেশনাল পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। এখন প্রথম কথা হচ্ছে যে হোয়াট ইজ ইনসেন্টিভ? ইনসেন্টিভ মিনস অ্যাকচুয়ালি আই ক্যান সে ইনসেন্টিভ মিনস হচ্ছে গিয়ে এখানে আমরা বলবো যে এমন কিছু রিওয়ার্ড বা পানিশমেন্ট যেটার কারণে আপনি একটা কাজ করতে ইন্টারেস্টেড হবেন, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইনসেন্টিভ। যেমন হচ্ছে গিয়ে আমি আমার কাছে সাপোজ হচ্ছে গিয়ে আমি যেটাকে বলতে চাচ্ছিলাম যে ধরেন আমার কাছে ইয়া আছে, এটাকে কি বলে যে আমি বলবো যে ইনসেনটিভ বুঝাতে পারছি না কেন। আচ্ছা, ধরেন আপনি, আচ্ছা আগে বুঝে আসি। ইনসেনটিভটা বলতে বোঝাচ্ছে যে ইটস এ কাইন্ড অফ রিওয়ার্ড আর পানিশমেন্ট, যেটা কিনা আপনি আপনার মানে যে কোনো একটা কাজ করতে গেলে আপনি পাবেন, সেটাকে আমরা হচ্ছে কি ইনসেনটিভ বলছি। এখন কথা হলো গিয়ে যে ইনসেনটিভটা যখন আমরা ইউজ করছি, মানে ইনসেনটিভটাতে আমরা যখন এখানে আসছে, সেখানে আসলে যেটা হয় যে ইনসেনটিভটা আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে মানে আমাদের কাজের আউটপুটটা কি হবে, অর্থাৎ আমার ডিসিশনটা কোন দিকে যাবে, এটা অনেকখানি ডিপেন্ড করে যে আমি কি ধরনের ইনসেনটিভ পাচ্ছি সেটার উপরে। যেমন ধরেন দেখবেন যে যেই অফিসে ম্যাম অনেক, এখানে কি আমি একটু অ্যাড করব? হ্যাঁ অবশ্যই বলেন। আমি ইনসেনটিভ বলতে কি আমরা এরকমের বুঝি যে আমাকে একটা মানে যে মার্কেটিং লেভেলে অনেক সময় দেখা যায় যে একটা টার্গেট দেওয়া হয়, তখন আপনাকে টার্গেট পূরণ করার পরে দেখা যায় আপনার মান্থলি ওইটার উপরে আপনার একটা ইনসেনটিভ দেওয়া হয় যে আপনি এত টাকার পরে রিওয়ার্ড এত দেওয়া টাকা হয়, টার্গেট করলেন আপনাকে একটা ইয়া দিচ্ছে, বেনিফিট দিচ্ছে। এক্স্যাক্টলি, এরকমের। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাকে আমরা ইনসেনটিভ বলছি। ইভেন অনেক সময় আমরা পানিশমেন্টও পাই।
যেমন হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় শোকজ দেয়, ঠিক আছে? তো আমরা অনেক সময় কোনো কাজ ঠিক মতো না করতে পারলে আমাদের কি করতে হচ্ছে, একটা শোকজ হচ্ছে, এবং এই শোকজটা কিন্তু আবার আমাদের দেখা যায় যে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্টে অনেক ব্যাড ইম্প্যাক্ট ফেলে। তো এই যে আমি কাজ করলাম, সে কাজটা যদি মানে কাজের পিছে কাজের মোটিভেশনের জন্য আমি অনেক সময় রিওয়ার্ডও পাচ্ছি, অনেক সময় পানিশমেন্টও পাচ্ছি। এই রিওয়ার্ড বা এই পানিশমেন্টটা, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কি ইনসেনটিভ। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কি ইনসেনটিভ। এখন এটা ডেফিনেশন ওই যে একই জিনিস বইয়ে আছে, প্রপোজ টু রিওয়ার্ড আর পানিশমেন্ট, এইটাকে আমরা ইনসেনটিভ বলছি। তো এখন কথা হচ্ছে কি আমরা যারা রেশনাল পিপল হয়ে যেখানে বললো যে রেশনাল পিপল উই উইল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ, ওই এক্সাম্পলটা দিতে যে প্রথমে একটু চিন্তা করছেন যে কোনটা আগে বলবো। ধরে নেন যে কোনো একটা কারণে আপনাদেরকে আমি সবাইকে বললাম যে আমার জন্য একটা হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসেন, কিন্তু এই হ্যান্ড ওয়াশে যেটা হবে যে 10 সেকেন্ডে আমার হাত পরিষ্কার হয়ে যাবে। আপনারা কোন হ্যান্ড ওয়াশ কিনে আনবেন আমার জন্য? এন্ড লাইফ বয় কেন কিনবেন? আমার জন্য তো একটা কেয়া সোপও তো কিনে আনতে পারতাম, একটা কসকো সাবান তো কিনে আনতে পারতাম। বলেন কেন এটা নিয়ে আসবেন? আর একটা আসি, ধরেন আমি বললাম যে আমার জন্য এখন একটা মানে একটা বাথ সোপ, মানে একটা সোপ নিয়ে আসে, যেই সোপ কিনা মানে এমন যে সেটা ইউজ করলে হচ্ছে গিয়ে স্কিন একদম রোজের মতো হয়ে যাবে। তা আপনারা তখন কোনটা কিনবেন? না, আমি বলছি যে স্কিন এমন এক উজ্জ্বল দীপ্তিময় গ্লো বের হইতে থাকবে, আরো মোর ইনসেনটিভ দিলাম, এখন কোনটা কিনবেন? একদম গোলাপের পাপড়ির মতো সুভাষিত সৌরভ বের হবে আর উজ্জ্বল সম্ভব দীপ্তিময় ম্যাম, কি জানি কি হয় এরকম বলে তো পসিবল, এটা লাক্স ম্যাম, কোনটা কিনবেন? তখন দেখা যাবে ম্যাক্সিমাম লাক্স স্টুডেন্ট লাক্স লাক্স কিনে নিয়ে আসবেন। এখন আসি ইনসেনটিভটা দিয়ে ফুল মার্কেটিং টার্মটা এক্সপ্লেন করা যায়। দেখেন, আপনার কিন্তু মাথায় নাই যে আপনি লাক্স কিনবেন, বা আপনার কিন্তু মাথায় নাই আপনি লাইফ বয় হ্যান্ড ওয়াশ কিনবেন। এখানে আপনাকে একটা ইনসেনটিভ, একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, ইভেন সাম কেসেস এটাকে ইনফরমেশনও বলা যায়। একটা এমন একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে কারণে আপনি ওই কাজটা করছেন না। অর্থাৎ মেইন কথা হচ্ছে কি আপনি অ্যাজ এ রেশনাল পিপল ইউ উইল রেসপন্ড টু দ্যাট ইনফরমেশন, দ্যাট ইনসেনটিভ, মানে ওই রিওয়ার্ড বা পানিশমেন্ট। এখানে দেখেন, ইজ ইট পসিবল, লাক্সের কথা বাদই দেন, ইজ ইট পসিবল 10 সেকেন্ডে হাত পরিষ্কার করা? আপনি হাতে সাবান লাগে ভালো করে ধুতে যান তো মিনিমাম 1 মিনিট লাগে, সেখানে ইজ ইট পসিবল হাতে সাবান লাগালে আমার 10 সেকেন্ডের মধ্যে আমার হাতে সব জীবাণু মরে গেল? না হাতটাই তো ম্যাম, ঠিক মতো ধোয়া হয় না। তো এটা আসলে এটা তো কিন্তু লাইট বয় মানে এটা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে মার্কেটিং। মানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এবং সেটা কিন্তু পুরোটা হচ্ছে গিয়ে আমার এই যে ইনসেনটিভ যেটা সেটার উপরে ডিপেন্ড, মানে আমার যে হচ্ছে গিয়ে আমার যে আমরা একটা প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল যে আমরা জানি যে মানুষ কোন একটা ইনসেনটিভ যদি আমি দেই যে এটা করলে এটা পাবা, এই ধরনের কোন ইনসেনটিভ যদি দেই সেটার উপরে তারা হচ্ছে কি রেসপন্ড করবে। তো সেই প্রিন্সিপাল ওয়াইজ আমরা হচ্ছে কি কাজ করলাম, দ্যাট ইজ পিপল রেসপন্ড টু দা ইনসেনটিভ, এবং সেই প্রিন্সিপাল ওয়াইজ এখন আমরা মার্কেটিং পলিসিটা চলছে। এই যে লাক্স যে ক্লেম করে লাক্সের সাবান গায়ে লাগালে স্কিন রোজের পাপড়ির মতো হয়ে যাবে, সুভাষিত সৌরভের বা হাবিজাবি অনেক কথাবার্তা বলে। এখন কথা হচ্ছে গিয়ে আমি ভাই ছোটবেলা থেকে হচ্ছে গিয়ে লাক্স ইউজ করি, তো এতদিনে মানুষ থাকার কথা না, রোজ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই মানে লাক্স ব্যবহার করে, তাহলে তো বাংলাদেশের মানুষের কালা ধলা থাকার কথা না, সবাই একদম সুন্দর, সবার স্কিন রোজের মতো একটা সুন্দর রোজি রোজি একটা আভাবের হইতো, ঠিক কিনা? ওরা যেটা ক্লেম করে। আরো আসি ফেয়ার এন্ড লাভলি। Yes, ma'am. Fair love. ফেয়ার এন্ড লাভলি মাখলে বলে 7 দিনে, 7 দিনে, হ্যাঁ 7 দিনে, আচ্ছা জান 1 মাসে আপনি ফর্সা হয়ে যাবেন, জান 7 ম্যাম দিনের এখন তো ম্যাম গ্লো এন্ড গ্লো লাভলি এন্ড লাভলি হয়ে গেছে। আচ্ছা, ফেয়ার এন্ড লাভলি হোক আর গ্লো বুয়া এন্ড ম্যাম, লাভলি হোক, যেই লাভলি হোক, এখন বলেন এই লাভলি ইউজ করে যদি আমি ফর্সাই হইতাম তাহলে বাংলাদেশে কালো মানুষই থাকতো না। আমি তো কালাই থাকতাম না। আমার অনেক ইচ্ছা মানে এই মানে একটু সুন্দর হই, সুন্দর হওয়ার অনেক ইচ্ছা করে, সুন্দর হয়ে যেতাম তো, হইতাম না? ফেয়ার এন্ড লাভলি প্রতিদিন মাখতাম আর ফর্সা হয়ে যেতাম। কথা হচ্ছে কি এটা এইসব কোনো কিছুই আসলে কিছু না, এটা একটা পলিসি। পলিসিটা এরকম যে অ্যাজ এ আমি ইকোনমিস্ট যদি বলেন আমাকে এখন একটা পলিসি মেকার হিসেবে কাজ করতে হবে, এই ইনসেনটিভ আমি দিব। যেমন আপনাদের ক্লাসে ফার্স্ট ক্লাসে মনে ইনসেনটিভটা আমি দিয়ে ফেলেছি, ইনসেনটিভ অ্যাবাউট অ্যাটেন্ডেন্স।
অ্যান্ড ইনসেন্টিভ অ্যাবাউট ইয়োর ইম্পর্টেন্স অফ দিস ক্লাস। আমি মনে হয় বলেছি যে একটা ক্লাসের একটা ভ্যালু থাকে 400 টাকার মতো। আপনি যে টিউশন ফি পে করছেন তাতে প্রত্যেকটা ক্লাসের ভ্যালু হচ্ছে এরকম 400 টাকা মিনিমাম, ইটস মিনিমাম কস্ট। তাতে ক্লাসটা কেন করবেন না স্যার? এটা অ্যাকচুয়ালি ইনসেন্টিভ দাও, কারণ আমি জানি বাঙালিরা একমাত্র একটা বিষয়ে একটু হেডেক নেয়, সেটা হচ্ছে গিয়ে যদি টাকা পয়সা রিলেটেড কিছু আসে। তো এখন আমরা তো আসলে স্টুডেন্টদেরকে আমরা বলে হচ্ছে কি স্টুডেন্ট আর দ্য ওটস কনজিউমার, যারা কিনা কনজিউম না করতে পারলে উল্টো খুশি হয়। দেখেন আপনি রেস্টুরেন্টে গেলে 400 টাকা দিয়ে একটা বার্গার কিনলেন, বার্গার না খেয়ে চলে আসবেন? যে বলবেন না থাক ভাই, আমার শুধু বার্গারটা দেখার ইচ্ছে ছিল, আমি দেখলাম চলে গেলাম, এরকম করবেন? No, ma'am. ডেফিনেটলি এমনি খাবেন, দরকার হলে না খেতে পারলে প্যাক করে নিয়ে আসবেন। তাহলে সেম থিং, একটা ক্লাস করার জন্য আপনি প্রিপেইড, আরো এটা আমার ক্লাস না, ইভেন সব ক্লাসের ভ্যালু এরকম আপনার জন্য। তো সেই ক্লাস করার জন্য অলরেডি আপনি 400 টাকা পে করে আসেন সেমিস্টারের Prepaid শুরুতে। কেমনে ম্যাম? Postpaid. প্রিপেইড রেজিস্ট্রেশন আগে করতে হয় না? রেজিস্ট্রেশন টিউশন ফি আগে পেমেন্ট করতে হয় নাকি? ক্লাসের করতে পারবেন, এনরোল হতে পারবেন, অ্যাডভাইজিং করতে পারবেন? No, ma'am. ওই ক্ষেত্রে প্রিপেইড বলছো। তো আপনার টিউশন ফি হচ্ছে প্রিপেইড, আগেই পে করে আসছেন, সবকিছু প্রায়র সেট আপ করা। সেইখানে আপনি হচ্ছেন গিয়ে আগে পেমেন্ট করে, যে বার্গারের মতো হলো না যে পে করে চলে আসলাম খাইলাম না। তাহলে আপনি যদি আমার ক্লাস না করেন, এরকম হচ্ছে না পেমেন্ট করে চলে গেলেন খেলেন না। এখন আপনি যদি বার্গার না খান, ওই যে ওয়েটার আপনাকে এসে সার্ভ করে গেল, ওর কোনো সমস্যা আছে? বা যে শেফ ওটা বানালো, ওর কোনো সমস্যা আছে? ও তো খুশি, ভালো ভালো বার্গার খাই নাই। সেম থিং আমার জন্য, এখানে আমি তো প্রোডিউসার, আমার কোনো সমস্যা নেই আপনি ক্লাস করেন বা না করেন। তা আমার ইনসেনটিভ দা আমি দিয়ে দিয়েছি, ক্লাসের ইম্পর্টেন্স বোঝানো বুঝিয়ে দিয়েছি। এখন সেকেন্ড ইনসেনটিভ যেটা চলে সেটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স আমি ম্যানুয়ালি নিই। ওই টাইমে দিতে পারলে অ্যাটেন্ডেন্স নিব, না হলে নাই। এখন কষ্ট করে ক্লাস করতে আসছেন, অ্যাটেন্ডেন্স যদি না কাউন্ট হয়, এটা আপনার বিশাল লস, এটা তো বুঝেন। এটা এখন আপনি বুঝবেন এই বিশাল লস এইভাবেই নিবেন নাকি হচ্ছে গিয়ে আতামতো থাকবেন। তো এটাই যে আমরা যখনই কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ি উই রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। এটাই বলছে যে যেমন ধরেন গভর্নমেন্ট যখন মনে করে যে সিগারেট, মানে সিগারেটের মতো যেগুলোকে আমরা ব্যাড বলি, মানে যেগুলো কনজাম্পশনে আমাদের হেলথের কনসার্ন থাকে, এই ধরনের গুডকে আমরা বলে থাকি ব্যাড গুড, মানে প্রোডাক্ট বলছি। তো এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে দেখা যায় যে যখন গভর্নমেন্ট এই ধরনের প্রোডাক্ট গুলোর কনজাম্পশন কমাতে চায়, তখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইম্পোজ ট্যাক্সেস অন দিস কাইন্ড অফ গুড, বিকজ গভর্নমেন্ট জানে যে যখন সিগারেটের উপর ট্যাক্স ইম্পোজ করা হবে এর প্রাইসটা অনেক বেড়ে যাবে, এর প্রাইসটা যখন বাড়বে পিপল অটোমেটিক্যালি এটা কম কিনবে। এই কারণে গভর্নমেন্ট এই কাজটা করে। তো মানে সিগারেটের কনজাম্পশন ঠিক একইভাবে যদি গভর্নমেন্ট মনে করে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হাইব্রিড কার যেগুলো আছে সেগুলোর হচ্ছে গিয়ে আপনার মানে ওগুলোকে হচ্ছে গিয়ে মার্কেটে ইন্ট্রোডিউস করতে চায়, যে ওগুলোকে হচ্ছে গিয়ে আপনার ইয়া করবে, সেটা হচ্ছে মার্কেটে লঞ্চ করবে, তখন যেটা হয় যে তখন কিন্তু গভর্নমেন্ট যেটা করে যে অয়েল প্রাইস যেটা আছে সেগুলা কিন্তু বাড়ায় দেয়, মানে অকটেন ডিজেল এগুলো দাম বাড়ায়, কিন্তু দেখা যাচ্ছে যে এনার্জি মানে হাইব্রিড কার যেটাতে চলে ধরেন গ্যাসোলিন অর্থাৎ গ্যাস যেটা, সেটা কিন্তু দাম কমিয়ে দেয়। যাতে আমরা আমাদের দেশে এখন কিন্তু বেশিরভাগ দেখবেন যে গাড়িগুলো সিএনজি তে ট্রান্সফর্ম করা থাকে, কারণ আমাদের দেশে সিএনজির দাম অনেক কম। তো সিএনজি দিয়ে কার চালাইতে যেখানে আপনার 100 টাকা না ধরেন 200 টাকা সিএনজি দিয়ে আপনি সারাদিন গাড়ি চালাতে পারবেন, সেখানে 1000 টাকার তেল দিয়ে আপনি সারাদিন গাড়ি চালাতে পারবেন। তাহলে কোনটা আপনার জন্য এফিসিয়েন্ট? যেটা এফিসিয়েন্ট হবে সেটা করুন। কিন্তু গভর্নমেন্ট কিন্তু ইনডিরেক্টলি এটা আপনার সামনে ইন্ট্রোডিউস করে ফেলবে যাতে আপনি ওটা ইউজ করেন। ওকে, সো এগুলো ছিল হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। দেখেন এই সবগুলো প্রিন্সিপাল যেগুলো আমরা কথা বললাম, এটা থেকে হচ্ছে গিয়ে দেখবেন যে ইটস অল রিলেটেড উইথ ইয়োর ডিসিশন, মানে আপনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যাকচুয়ালি আপনি কিভাবে থিঙ্ক করবেন সেটার উপরেই কিন্তু এগুলো রিলেটেড হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমি প্রশ্ন কিভাবে করি, আমি এখান থেকে সাধারণত প্রিন্সিপাল গুলোর এক্সপ্লানেশন চাই, এবং এটা কনসেপচুয়াল একটা কোশ্চেন। কনসেপচুয়াল মানে আপনার কনসেপ্ট কি বলে। ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, এখন হতেই পারে যে আলামিন আমার সাথে এগ্রি করলো না বা ওয়াহিদ আমার সাথে এগ্রি করলো না, আপনি সেটাও বলতে পারেন, আপনি ভুল না, আপনি যদি যুক্তি দেখাইতে পারেন অনেক ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে পিপল ডাজন্ট রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। তো এটাই হচ্ছে আর্গুমেন্টারি লেভেল কোশ্চেন। আমি এই ধরনের এই প্রথম 4টা প্রিন্সিপাল থেকে সাধারণত আর্গুমেন্টারি লেভেলের কোশ্চেন করে থাকি, কজ দোজ আর মাইক্রো পার্ট, মানে একদম আপনার লাইফের সাথে রিলেটেড, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস বা আপনার
ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিস দিয়ে এটা এক্সপ্লেন করা যায়। এই জন্য ওই 4টা প্রিন্সিপাল থেকে আমি সাধারণত প্রশ্ন করি। এর পরের প্রিন্সিপাল গুলো জাস্ট আমি বুঝিয়ে যাবো, কিন্তু এখান থেকে তেমন কোনো প্রশ্ন করব না। মানে প্রশ্ন করা মানে বলছি আর্গুমেন্টারি লেভেলে যে কোশ্চেন গুলো আমরা করছিলাম ওগুলো হয়তো করবো না, ডেফিনেশন বা আদার্স এই টাইপের প্রশ্নগুলো আসবে। তো এর পরের 3টা প্রিন্সিপাল ইট উইল কভার দ্য কি টপিক, দ্যাট ইজ হাউ পিপল ইন্টারঅ্যাক্ট। মার্কেটে আমি আপনি আমাদের বিহেভিয়ারটা কেমন হবে সেটা হচ্ছে নেক্সট 3 প্রিন্সিপাল এইটা নিয়ে কথা বলবে। তো আন্ডার দিস দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। আমরা এখানে যেটা দেখবো যে ট্রেড আমাকে আপনাকে বেটার, মানে ট্রেড হলেই বুঝবেন যে সেখানে একটা বেটার সিচুয়েশনে থাকবেন, এরকম একটা ব্যাপার ঘটবে। সেটা হচ্ছে কি আমরা প্রিন্সিপাল 5 এ আনছি। তো মেইন কথা হচ্ছে কি ট্রেড কি? ট্রেড মানে হচ্ছে এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস। সো হোয়েন দেয়ার উইল বি ট্রেড, মানে যে কোনো কারণে আপনার সাথে কোনো একটা গুডস এন্ড সার্ভিসের যদি এক্সচেঞ্জ হয়, এই সিচুয়েশনে বুঝবেন যে আপনিও যেমন একটা উইন উইন সিচুয়েশনে আছেন, তেমনি আমিও একটা উইন উইন সিচুয়েশনে আছি। ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি, কার নাম নিব? সাপোজ ধরেন ইমরান, উনি ওডিসি তে গিয়েছেন। ওডিসি চিনেন? ওডিসির নাম শুনেছেন জীবনে? আচ্ছা, ওডিসি মিনিং হচ্ছে অপোজিট অফ ঢাকা কলেজ। হ্যাঁ, তো ইমরান ওডিসি গেলেন, ওখানে যে একটা টি শার্ট কিনবেন, এই জন্য ওডিসি তে গিয়েছে। তো ওনার টার্গেট ছিল হচ্ছে টি শার্টটা কিনবে 400 টাকা, পকেটে 400 টাকা আছে, 400 টাকা দিয়ে টি শার্ট কিনবে। উনি ওডিসি তে গেলেন, তো দোকানে গেলেন, সেলস একটা সুন্দর ইম্পোর্ট কোয়ালিটি টি শার্ট পছন্দ করলেন, করে জিজ্ঞাসা করলেন যে এটার দাম কত। দোকানদার ওর ইমরানের চেহারাটা এটা সুন্দর দেখে হলো অনেক, মনে হয় পকেটে টাকা আছে, বললো স্যার বেশি না, আপনাকে দেখে অনেক ভালো লেগেছে, এটার দাম মাত্র 2000 টাকা। ইমরান চিন্তা করলো 400 টাকা পকেটে নিয়ে আসে 2000 টাকা দাম চলে, হ্যাঁ আমি এটা কিভাবে কিনবো? তো এখানে কি করবো, বার্গেনিং করবো। তো ও বললো যে মামা যদি 200 টাকায় দেন তাহলে নিলে নিলাম, না হলে চলে গেল। তো এরকম করে ওই সেলসম্যান বলে আয় হ্যাঁ মামা আপনি কি বলেন, মানে এরকম তো কনভারসেশন করে চলতে থাকে, আমি কি ভালো আপনি কি ভালো, এরকম এরকম করে। ধরেন লাস্টে দোকানদার বলছে যে ইমরান বলল যে 300 টাকা হলে একদম, কারণ আমি 200 বলেছি আর একটু বাড়ালাম 300 টাকা। আর দোকানদার অনেক তারপরে ইমরান চলে যাচ্ছে, তখন দোকানদার ডেকে বললো ঠিক আছে ভাই নিয়ে নেন, 300 টাকা দিয়ে টি শার্ট কিনে নিল। এখন ইমরান কি খুশি হয়ে যাবে না স্বভাবতে? 2000 টাকার টি শার্ট 300 টাকায় কিনে ফেলেছে। জি ম্যাম, অবশ্যই খুশি হবে। এবং আরো আসি, তার পকেটে তো ছিল কত, 400 টাকা। 400 টাকার জায়গায় ও তো হচ্ছে গিয়ে কি করলো, 300 টাকায় কিনে ফেললো, মানে 100 টাকা সেভ। এইবার আসি, আপনি যে এত খুশি খুশি হচ্ছেন, সেলসম্যান ও চলে যাবে, সেলসম্যান চিন্তা করলো যা ভাই ভালোই হলো, টি শার্টটা তো আমি হোলসেলে কিনে নিয়ে আসছিলাম 75 টাকা করে, সেখানে বিক্রি করছে 300 টাকায়। মানে কয় গুণ লাভ করলো? 4 গুণ লাভে সেল করে দিয়েছে। তো এখন দেখেন এখানে কিন্তু ট্রেডটা হয়েছে, এবং ট্রেডটা এইখানে দুইজনে কি বেনিফিটেড না? বেনিফিট এই ক্ষেত্রে যে ইমরানও কি হ্যাপি না যে ইমরান যে টাকাটা স্পেন্ড করতে চেয়েছিল সেম ওই টাকাটাই স্পেন্ড করলো, মানে ওর থেকে কম টাকা স্পেন্ড করলো। আবার একইভাবে দোকানদারও প্রফিট ওয়াইজ সেল করে ফেললো। সো বোথ পার্টি এখানে হ্যাপি, মানে উইনার। এইরকম যখন হয় তখনই ট্রেডটা হয়। সো মনে রাখবেন যখন ট্রেড হবে বোথ পার্টি এরকম একটা বেনিফিটেড পজিশনে থাকবে, তখনই ট্রেড হবে। তো ধরেন আমরা অনেক সময় কি দোকানদার বলে না যে মামা একদম কেনা দামে বিক্রি করে দিলাম, এটা হচ্ছে সবচেয়ে ডাহা মিথ্যা কথা। কারণ ওর যদি প্রফিট না হতো দোকানই চালাইতে পারবে না, ও কেন আপনাকে কেনা দামে জিনিসপত্র সেল করে দেবে বলেন তো? আমাকে একটা একটা যৌক্তিক উত্তর দেখান তো যে ম্যাডাম এই কারণে আমাকে উইদাউট প্রফিট সেল করবে আমার কাছে। একটা রিজন দেখাইতে পারবেন ওর না দরকার ম্যাম, আছে? ওইগুলো তো ম্যাম ডাহা মিথ্যা কথা বলে ম্যাম। ওর মানে কারো মানে সেলসম্যান, যদি কেউ কোনো সেলসম্যান আপনাকে বলে যে মামা আমি কেনা দামে সেল করে দিলাম, এটা পুরো মিথ্যা কথা। তাহলে ওর দোকানের ভাড়া কোথা থেকে দিবে, মানে কিভাবে বিজনেসটা কন্টিনিউ করবে? কোনোদিনই এই কাজটা না। আর আপনারা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনারা আরো ভালো এই জিনিসগুলো বুঝেন। তো মনে রাখবেন যখনই এখানে কোনো ট্রেড হয় সেখানে কিন্তু হচ্ছে গিয়ে বোথ পার্টি এখানে বেনিফিটেড। আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শেষ করি, যেটা আমার একটা সময় কোয়ারিজ ছিল। আমার একটা খুব বড় প্রশ্ন ছিল যে বাংলাদেশ থেকে কেন ইউএসএ আপনার রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট কিনে নিয়ে যায়। তো এটার রিজনটা একটু দেখি। ধরলাম যে বাংলাদেশে যখন একটা আরএমজি প্রোডাক্ট তৈরি হয়, এটার কস্টিং আমি ধরে নিচ্ছি যে এটা কস্টিং হচ্ছে গিয়ে 50 টাকা। সেম জিনিসটা আমরা যখন সেল করছি ইউএস এর কাছে,
সেল করে দিচ্ছি হচ্ছে গিয়ে ধরলাম 300 টাকা। এখন এই প্রোডাক্টটা যদি ইউএসএ তে মেক হতো তখন দেখা গেল যে ইউএস এর মেকিং কস্ট, যেহেতু ওদের লেবার অনেক কস্টলি, ইউএস এর মেকিং কস্ট হচ্ছে গিয়ে এটা ধরেন 700 টাকা এরকম, এবং এটা ও আমাদের থেকে কিনে নেওয়ার পরে 300 টাকায় তো কিনে নিয়ে গেল, যে বললাম সেলিং প্রাইস তো বললাম ইউএস এর কাছে 300 টাকা, ওটা আমাদের কাছ থেকে কিনে নেওয়ার পরে যখন ইউএসএ তে যে ও সেল করে দিচ্ছে কাস্টমারদের কাছে তখন এটা 1000 টাকায় সেল করে দিল। এখন দেখেন তো এখানে বোথ পার্টি বেনিফিটেড না? তো এই জন্য ট্রেডটা হয়, অর্থাৎ বাংলাদেশ সবসময় ইউএস এর সাথে রেডিমেড গার্মেন্টস এই যে ট্রেড যেটা করে সেটা। এখন বলবেন যে ম্যাডাম বাংলাদেশ তো খুবই বাজে সিচুয়েশন, কেন বাংলাদেশ করবে? এখন আসি কেন করবে, কারণ দেখেন যে প্রোডাক্টটা আমি মাত্র 50 টাকায় তৈরি করতে পারছি সেটা আমি প্রায় 6 গুণ প্রফিটে সেল করে দিলাম, তাহলে কি আমি ট্রেডে যাব না? আমি যদি ট্রেডে না যেতাম 300 টাকা কোথা থেকে পেতাম? 300 টাকা না, বা এক্সট্রা 250 টাকা পাচ্ছি, 250 টাকা কোথা থেকে পেতাম? ঠিক আছে, আমি কি ভুল বলেছি? যখন হোলসেলে তৈরি করতে যান অনেক বড় লটে এরকমই কস্টিং পড়ে যায় না পার প্রোডাক্টের? আরো কম পড়ে, 30 টাকা করে দাম পড়ে আমি শুনেছি গেঞ্জির। ওটা এক্সপোর্ট, হ্যাঁ বলেন বলেন। যে আপনি যেমন একটা কথা বললেন না যে 30-35 টাকা, ম্যাম এখন তো অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে প্রোডাক্টটা নিয়ে কেউ 30 টাকা দেয়, সে নেওয়ার কস্টিং খরচ যা হয়েছে বাহিরে, কিন্তু সেখানে সে এক পিস বিক্রি করতে আছে 700 টাকা 30 টাকার টাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বললাম, মানে আমি জাস্ট ওটা কিভাবে করতেছে ওটা বলছি। কিন্তু বিষয়টা অনেকটা এরকম হয় যে এখানে কেন ট্রেডটা হচ্ছে, যে এখানে আমরা বোথ পার্টি বেনিফিটেড হচ্ছে। আমরা যখন বোথ পার্টি বেনিফিটেড হচ্ছে তখনই তো ট্রেড করছি। আপনি এমনও বায়ার পাবেন যে বাংলাদেশ থেকে কিনে, ধরেন আমি ছোট গার্মেন্টস এর কাছ থেকে কিনে বড় গার্মেন্টস এর কাছে ওটা সেল করে দিচ্ছে, ও আবার পরে পাঠায় দিচ্ছে। এরকমও আছে না ঘটনা? মানে মিডলম্যান যেগুলা, যে আমি ছোট একটা গার্মেন্টস এর কাছ থেকে বানাই নিলাম, আমি হয়তো ওর কাছ থেকে 100 টাকা করে পারচেস করে নিলাম, আর 100 টাকার জিনিসে আমি বড় গার্মেন্টস এর কাছে 300 টাকায় সেল করে দিলাম। ওই বড় গার্মেন্টস আবার হয়তো 500 টাকায় ইউএস এর কাছে এক্সপোর্ট করে দিচ্ছে। এরকম হয় না ঘটনা? তো কথাটা এরকম বুঝাচ্ছিলাম যে ট্রেডটা যখনই হবে, মানে যখনই এক্সচেঞ্জটা হবে বুঝতে হবে যে বোথ পার্টি বেনিফিটেড, এই কারণেই ট্রেডটা হচ্ছে। তো বাংলাদেশ ট্রেড এই কারণেই করছে কারণ বাংলাদেশের এই আর্নটাই আসছিল না। আমাদের ইকোনমির একটা বড় অংশ এই এখন এক্সপোর্ট ইম্পোর্ট এই বিজনেসটার উপরে ডিপেন্ড করছে। তো এই কারণে আমিও ট্রেডে যাচ্ছি। একইভাবে ইউএসএও দেখছে যে ওই যে যেটা বানাইতে ওর 700 টাকা লাগছে সেটা জিনিসও 300 টাকা, অর্থাৎ হাফ অফ কস্টে পেয়ে যাচ্ছে, তাহলে ও কেন নিয়ে আসবে এবং সেটা 3 গুণ বেশি দামে সেটা আবার সেলও করে দিতে পারছে, তো ও তো এই ট্রেড করবে। ওর কি দরকার পড়েছে ট্রেড না করা? তো বিষয়টা হচ্ছে এইভাবে এখানে কাজ করে থাকে। ওকে, সো এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে পরের প্রিন্সিপাল, যেটা এই প্রিন্সিপাল গুলো জাস্ট বুঝলেই হলো, এখান থেকে আমি খুব বড় কোনো কোশ্চেন করি না, 1-2 লাইনে অ্যান্সার করতে পারলেই হলো। তো এরপরে যে প্রিন্সিপালটা আছে সেটা বলছে যে মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমাদের মনে হয় মার্কেট ইকোনমি নিয়ে একটা আইডিয়া ছিল, তো এই মার্কেট ইকোনমি যেটা দেখেছিলাম এই ইকোনমিটাকে যেমন কন্ট্রোল করার জন্য একটাই ওয়ে আছে, এখানে কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে না, কিছুই থাকবে না, একা একাই এই মার্কেটটা কন্ট্রোল হয় এবং সেই ক্ষেত্রে মার্কেটটা আমাকে হেল্প করে। তো এটা আমরা আরো ভালো মতো বুঝবো, যে আমরা যখন হচ্ছে গিয়ে ইয়াতে যাব, এটাকে কি বলে, যে আমরা যখন আপনার বাকি যে প্রিন্সিপাল, মানে আমরা স্পেশালি যখন ম্যাক্রো পার্ট গুলো ওভারঅল ইকোনমি নিয়ে যখন স্টাডি করব, ওই প্রিন্সিপাল গুলো যখন দেখবো তখন আমরা এটা সম্পর্কে আরো ভালো জানবো, সেটা বলতে যাচ্ছি। তো এরপরের যে প্রিন্সিপাল গুলো এর 6 নাম্বার প্রিন্সিপাল এটাই বললো, এরপরে আসে হচ্ছে 7 নাম্বার প্রিন্সিপাল। 7 নাম্বার প্রিন্সিপাল হচ্ছে গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ দ্য মার্কেট আউটকাম। আচ্ছা, এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। দেখেন টিভি যদি ওপেন করেন, এখন কি সবচেয়ে মেইন বাংলাদেশ ইকোনমিক প্রবলেম কি? বলবেন ম্যাডাম ইনফ্লেশন, ওই যে সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, চলতে পারছে না। এবং দেখবেন যে মানুষ গণহারে, যাকে যেভাবে বলবো কি সরকার চাইলেই তো জিনিসপত্রের দাম কমাইতে পারে, এক্স্যাক্টলি সরকার চাইলেই জিনিসপত্রের দাম কমাইতে পারে, তাহলে কমায় না কেন? এখন আসি যে এখানে আসলে বিষয়টা কি দাঁড়ায়। এখানে বলছে যে দেখেন একটা হায়ার অথরিটি থাকে যে কিনা সবকিছু কন্ট্রোল করতে পারে। তো এটাই বলছে যে গভর্নমেন্ট ওয়ান্টস, গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য মার্কেট আউটকাম, অর্থাৎ এত বেশি দামে যে প্রোডাক্ট সেল হচ্ছে এই প্রবলেমটাও যেমন গভর্নমেন্ট চাইলে সলভ করতে পারে, আবার হচ্ছে গিয়ে যে যেটাকে আমি বলতে পারি যে আপনি
যে আপনাকে যে আপনি যে যতটুকু কেনার কথা ছিল, যে ধরেন আমি কিনতাম মাছ 1 কেজি, আমি এখন কিনে নিয়ে আসতেছে হাফ কেজি, আমার পরে মনে এলো কিছুদিন পর তো মানুষ হাফ কেজি মাছও কিনবে না, পারলে হচ্ছে কি 100 গ্রাম 200 গ্রাম করে মাছ কিনবে, সেটাও হতে পারে। তো এই যে সিচুয়েশন গুলো হচ্ছে, এই রিজন গুলো এখানে কিন্তু এক্সপ্লানেশনে মানে এটা চাইলে গভর্নমেন্ট ইমপ্রুভ করতে পারে এই আউটকামটা, এটাই বলতে চাচ্ছে। তো গভর্নমেন্টের যে এখানে যে আমরা যে প্রবলেমটা দেখে থাকি, মানে প্রবলেমটা আসলে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আহ আমরা হচ্ছে গিয়ে যে যেখানে হচ্ছে যে আমরা যেখান থেকে হচ্ছে গিয়ে যখন আমরা ট্রেড করে থাকি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিস ইনফরমেশন থাকে বা কিছু পার্টি থাকে যারা হচ্ছে গিয়ে মার্কেটে ওভারঅল আউটকামটাকে ম্যানুপুলেট করতে থাকে, মানে এরকম একটা বিষয় থাকে। তো সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্যই আসলে গভর্নমেন্ট আসতে পারে। যেমন ধরেন আমি যদি আমার ক্লাসের কথা বলি, আমি কি চাইলে ধরেন আমার ক্লাসটাকে কন্ট্রোল করতে পারবো না? আমার ক্লাসে আপনি আসবেন না, আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যে আপনি আসতে বাধ্য হয়ে যাবেন। এখন আমি যদি বলি আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রত্যেক দিনে ক্লাসের উপর বেসিস করে মার্কিং করতে থাকবো, অ্যাটেন্ডেন্স বা আদার্স কিছু মার্কস দিব, দেখা যাবে যে আমার ম্যাক্সিমাম পার্টিসিপেশন চলে আসবে। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমার যেটা আমার কন্ট্রোলে আছে সেই জিনিসটা চাইলেই কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। তো এইখানেই বলছে যে মার্কেটটা আমি আপনি চাইলে কিন্তু ওভারঅল পুরো বাংলাদেশের ইকোনমিটা কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। তো যেটা কন্ট্রোল করা সম্ভব না সেটা হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, যেটা কন্ট্রোল করা সম্ভব না সেটা হচ্ছে গিয়ে আমি যে কন্ট্রোল করতে পারে তার কাছে যাব। তো এখানে এটাই বলছে যে মানে গভর্নমেন্ট যদি চায় মার্কেটের এই যে ইনফ্লেশন যদি থাকে বা বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট রেট যদি হাই থাকে, এগুলো গভর্নমেন্ট চাইলেই ইমপ্রুভ করে ফেলতে পারে। তো এগুলা হচ্ছে যে বলছে ম্যাক্রো বেসিসে কোশ্চেন বলে আমরা এটা জাস্ট প্রিন্সিপাল গুলো বুঝছি। লাস্ট 3 প্রিন্সিপাল হচ্ছে বলবে যে ইকোনমি, ওভারঅল ইকোনমি যে একটা ইউনিট হিসেবে কাজ করে, দ্যাট মিন্স হাউ দ্য ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল, সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এখানে ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে, এই ফার্স্ট প্রিন্সিপালটাই শুধু বুঝাবো, এ কান্ট্রি স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ডস অন ইটস অ্যাবিলিটি টু প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস। আচ্ছা, তো অ্যাবিলিটি দ্য প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস মিন্স ইউর জিডিপি সাইজ, মানে আপনার দেশের জিডিপি। মানে জিডিপি এরকম বোঝায় যে একটা দেশে এক বছরে the final the production of final goods and services produces within a country within a given time period, এটা 1 year ধরা হয়। তো এক বছরের মধ্যে আপনি একটা দেশে যতটুকু প্রোডাক্ট তৈরি করতে পারবেন সেটাই আপনার টোটাল জিডিপি। যেমন বাংলাদেশের এখন বর্তমানে জিডিপি হচ্ছে 6 লক্ষ কোটি টাকা। তো 6 লক্ষ কোটি তার মানে হচ্ছে বাংলাদেশে যত মানুষ আছে, যে 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ এক বছর 6 লক্ষ কোটি টাকার প্রোডাক্ট তৈরি করতে পারে। এখন আসি লিভিং স্ট্যান্ডার্ড কি। লিভিং স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার কত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি কনজিউম করছেন, মানে আপনার যে বেসিক নিড গুলো আছে সেটা কোয়ালিটিফুল। যেন আপনি বলতেই পারেন যে বাংলাদেশের তুলনায় ইউএস এ লিভিং স্ট্যান্ডার্ড হাই। আপনি কিভাবে বলেন এটা বলেন তো? বাংলাদেশে আপনি ভাত খাচ্ছেন, ইউএস এ তো ভাতই পাওয়া যাবে, ডিফারেন্সটা কি? বা বাংলাদেশে গাড়ি আছে, ইউএস এ তো গাড়ি আছে, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কি, একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশে কারের যে কোয়ালিটি ইউএস এর কারের কোয়ালিটি তা না, বাংলাদেশে কারের প্রাইস যা ইউএস এ তা না, বাংলাদেশে হেলথ কেয়ার সেক্টর আপনি যে সার্ভিস পাবেন ইউএস এ তা পাবেন না, অনেক বেটার সার্ভিস পাবেন। তো এখানেই আসলে ডিসক্রিমিনেশন গুলো আমরা দেখি। তো লিভিং স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি এখানে মিন করে এরকমই যে এখন ধরেন আমি বাংলাদেশের কথা আসে, বাংলাদেশের পুরো জিডিপি সাইজ 6 লক্ষ কোটি টাকা, মানে ধরেন আর একটু স্পেসিফিকলি চিন্তা করি, ধরেন আমার হাতে ধরেন আমি একাই জিডিপি নিয়ে চিন্তা করছি, আমি একটাই মানুষ, আমার হাতে আছে 600 টাকা, এক বছরে আমি 600 টাকা ইনকাম করি, তার মানে আমি যত যাই করি না কেন এই টাকার মধ্যে আমার ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন এই ধরনের বেসিক নিড গুলো ফুলফিল করতে, এর বাহিরে যাওয়ার আমার জায়গা নেই। তাহলে আমি যত জায়গা করি লিভিং স্ট্যান্ডার্ড এরকমই থাকবে, এর বাহিরে আমি যেতে পারবো না। তাহলে ঠিক একইভাবে ইউএস এর ক্ষেত্রেও, ইউএস এর ইনকাম ধরেন যদি 6,000 টাকা হয়, তার মানে ওখানে পার সিটিজেন ওই টাকা ইউজ করে তার লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে। তার মানেটা এরকমই দাঁড়াচ্ছে যে আমি আপনি আমার অ্যাকচুয়ালি অবস্থানটা ডিপেন্ড করছে আমার দেশের জিডিপির উপরে, আমার দেশের পুরো মানুষ অর্থাৎ ওভারঅল যে লিভিং স্ট্যান্ডার্ড এটা ডিপেন্ড করছে যে আমার দেশে কি পরিমাণ আমি আর্ন করতে পারছি, মানে কি পরিমাণ প্রোডাকশন আমি যেতে পারি, যত বেশি প্রোডাকশনে যাব আমার তত আর্ন হবে, তত আমার লিভিং স্ট্যান্ডার্ড ভালো হবে।
এবং দেখেন বাংলাদেশে কিন্তু আগের তুলনায় এখন লিভিং স্ট্যান্ডার্ড কিছুটা ভালো। আমি কিন্তু বলি না অনেক ভালো, আমি বলেছি কিছুটা ভালো। আপনি 10 বছর আগে যে কোয়ালিটির প্রোডাক্ট পেতেন দেখেন এখন তার থেকে বেশ বেটার, এখন কিন্তু বেশ ভালো হেলথ কেয়ার পাওয়া যায়। ডেফিনেটলি সেটা প্রাইভেট সেক্টরে কিন্তু চাইলে পাওয়া যায়। এটার কারণটাও যদি দেখেন দেখবেন যে 10 বছরে কিন্তু আমাদের জিডিপি সাইজ প্রায় 7-8 গুণ বেড়ে গেছে। তো যেহেতু জিডিপিও বড় হয়েছে, আমাদের আর্ন করার অ্যাবিলিটি বেড়েছে। যখন আর্ন করার অ্যাবিলিটি বেড়েছে আমার লিভিং স্ট্যান্ডার্ডও বেড়েছে, এরকমই বোঝাতে যাচ্ছিলাম। এটা একটু বইটা আমরা একটু গো থ্রু করবো, তাহলে এটা সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া হবে। থার্ড প্রিন্সিপাল, নাইন্থ প্রিন্সিপাল যেটা আমরা ম্যাম এখন ম্যাম আমাদের একটা ক্লাস আছে ম্যাম। আমি শেষ করে দেবো উইদিন 1 মিনিট। সো নাইন্থ প্রিন্সিপালটা যেটা বলছে যে প্রাইস রাইজেস ওয়েন গভর্নমেন্ট প্রিন্টস টু মাচ মানি, ওই যে যেটা বলছেন যে ইনফ্লেশনের পিছনে আসলে গভর্নমেন্টই দায়ী, এটা আসলে এখানে বলছে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিজ এর কারণে আসলে ইনফ্লেশনটা দেখা দেয়। And the last principle, এটা অলরেডি আপনারা পড়ে আসছেন, that is society faces trade-off between inflation and unemployment. ওই যে আমি বলছিলাম না যে এফিসিয়েন্সি আর ইকুয়ালিটির মধ্যে আমরা ট্রেড অফ ফেস করি। এটাকে যদি ম্যাক্রো বেসিসে চিন্তা করি তাহলে মূল্য বৃদ্ধি আর হচ্ছে বেকারত্বের হার, এই দুটার মধ্যে একটা সোসাইটি ট্রেড অফ ফেস করে। এট এ টাইম যে কোনো একটা চুজ করতে হয়, আইদার আমি হাই রেট অফ ইনফ্লেশনের দিকে যাব অথবা হচ্ছে গিয়ে আমরা আপনার হাই রেট অফ আনএমপ্লয়মেন্টের দিকে যাবো, এই ধরনের চুজে আসতে হয়। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 2 স্টার্ট করবো। ইটস অল অ্যাবাউট দ্য হাউ ইউ আর রিলেটেড উইথ ওভারঅল ইকোনমি, এটার সাথে রিলেটেড হবে। আজকে ক্লাস শেষে আমি একটা টাইম দিব, আজকে ক্লাসে আমি লেকচার তুলতে বলেছিলাম, এই লেকচারটা জাস্ট ছবি তুলে ওখানে আপলোড করে দেবেন। ইটস ইউর ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, মানে এটা আসলে আমি আপনার ক্লাস পারফরমেন্স অনেক ক্ষেত্রে মেজার করে থাকি। আমি হয়তো 10টা পর্যন্ত সময় দিব, জাস্ট ছবি তুলে খাতাটার ছবি তুলে আপলোড করে দিলেই হবে। জাস্ট লেকচার যেটা তুলেছেন শুধু খাতার উপরে। আজকে রাত 10টার মধ্যে ভাই, জি আজকের লেকচার আজকে আপলোড করবেন, তো কবে করবেন? ম্যাম আগামীকাল সকাল 10টা পর্যন্ত দেন। লিখাই তো লেকচারই তো তুলবেন আপনি, এর মাঝখানে লেকচার কোথায় পাবেন? ম্যাম তাও একটু ম্যাম আচ্ছা ঠিক আছে, টাইম একটু বাড়িয়ে দেবো। আচ্ছা টাইম একটু বাড়িয়ে দেবো। বুঝলাম না কিসের লেকচার ম্যাম? আজকে যে লেকচারটা তুলেছেন, আজকে ক্লাসের শুরুতে বলেছি যে আজকে ক্লাসটা লেকচারটা তুলবেন। আমি যখন পড়াতে থাকবো চুপচাপ ক্লাসে বসে না থেকে লেকচারটা তুলবেন। প্রিন্সিপাল গুলোর নাম লিখতে বলছিলাম, কয়েকটা ডেফিনেশন দেখা যাচ্ছিল স্লাইডে, বলছিলাম যে এগুলো ডেফিনেশন গুলো একটু লেখেন। তো এই লেকচারটা জাস্ট আপলোড করে দিতে হবে। আপনাদের যে ব্রেকআউট রুমের যে 5 মার্কস, ব্রেকআউট রুম না, আপনাদের যে গ্রুপ অ্যাক্টিভিটিস যেটা যেকে গ্রুপ অ্যাসাইনমেন্ট বলে, ওই মার্কসটা আমি বলেছিলাম যে আমি ব্রেকআউট রুম থেকে দিয়ে থাকি এবং একটা ক্লাস টেস্টের মার্কস এখান থেকে অ্যাডজাস্ট করে আনি। তো ওইটার জন্য আমি যে ব্রেকআউট রুম মানে কাজ দিতে থাকি, কিছু ছোট ছোট কাজ। এই আজকের কাজটা হচ্ছে কিছুই না, আপনার লেকচারের ছবিটা তুলে আপলোড করে দিবেন, ওইটাই বলছি। তো ওটা সময় হয়তো আজকে রাত 10টা দিতে চেয়েছিলাম, এটা হয়তো একটু বাড়ায় যাচ্ছেন, এটা একটু হয়তো বাড়ায় দিতে পারে, এতটুকু। জাস্ট লেকচারের ছবিটা তুলে আপলোড করবো, কিন্তু খাতার উপরে যাতে নিজের নাম আর আইডিটা থাকে, এটাই বলছিলাম, যাতে কপিটা দেখে বুঝতে পারি এটা কার কপি, এতটুকু। ম্যাম আমাদের ম্যাম ফার্স্ট সিটিটা ম্যাম ফার্স্ট সিটিটা নেক্সট ক্লাসে জানিয়ে দিব, মানে আমি হয়তো নেক্সট উইক মানে থার্সডেতে নিব, থার্সডে না তো ওয়েডনেসডেতে নিব, তো মানডেতে আমি জানাবো। ওকে ম্যাম। ম্যাম ঠিক আগে আছে। থেকে জানালে প্রেজেন্টটা কি হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনারা একটা প্রিপারেশন রাখেন, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি আসলে যেটা পড়াবো ওইটুকুর উপরে, মানে 2টা চ্যাপ্টার কমপ্লিট করে আমি হচ্ছে একটা সিটি নিব, সিটিটা নেক্সট থার্সডেতে যাবে। সিটি হবে হচ্ছে চ্যাপ্টার 1 আর 2 এর উপরে। তো চ্যাপ্টার 1 অলরেডি আজকে কমপ্লিট করে ফেললাম, আর চ্যাপ্টার 2 এ একটা টপিক আছে, ওইটা শেষ করে আমরা নেক্সট থার্সডে বলছি কেন, ওয়েডনেসডে মানে সোমবারে তো ক্লাস, বুধবারে ক্লাসে হচ্ছে আমাদের সিটিটা হবে। ঠিক আছে? ম্যাম অ্যাটেন্ডেন্স আজকে যারা অ্যাটেন্ডেন্স মিস করেছেন, এই অ্যাটেন্ডেন্স আমি তখনই দিব যখন নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করবেন। ম্যাম আমি আপনি প্রেজেন্ট দেওয়ার পরেই জয়েন ক্লাসে অন টাইমে জয়েন করলেই কোনো এক্সকিউজ দিতে হবে না। ওই ম্যাম নামাজ পড়ে প্রবলেমে আসতে ছিলেন, 5 মিনিট লেট প্রবলেমে হয়ে গেছে ছিলেনই, এই জন্য আমিও নামাজ পড়ে আসি। আজান দেয় 5টা, মাগরিবের ওয়াক্ত হয় 5টা 27 মিনিটে আজান দেয়। আজকের মতো ম্যাম কনসিডার করে দেন ম্যাম। তো এটাই বলেছি অ্যাটেন্ডেন্স দিব, আমি বলি নাই দিব, আমি বলি নাই দিব না, আমি বলি নাই দিব না, নেক্সট ক্লাসে জয়েন করলেই পাবেন। ওকে, লিভ নেন। আল্লাহ হাফেজ। ক্লাসে আপনারা মনে করাই দিব ম্যাম। আমি নিজেই জিজ্ঞাসা করব যে লাস্ট ক্লাসে যারা এই কাজটা হয়েছিল এখন হ্যান্ড রেজ করো, তখন তারা দিই। ওয়ালাইকুম আসসালাম।